নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই বিষয়গুলো রিপিট করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমরা পড়েছিলাম যে আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে মোটামুটি বড় বড় চার ধরনের গবেষণা হয়েছে। একটা হচ্ছে তাজবিদ নিয়ে, অর্থাৎ আরবিক ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে আমরা পড়তে পারি, সহি শুদ্ধ উচ্চারণ, জবরদের পেশ এবং গুন্না মদ গুন্না দিয়ে কিভাবে আমরা পড়তে পারি, তাকে বলা হয় ইলমে তাজবিদ। আর 2 নম্বরে পড়েছিলাম যে ইলমুল ব্যাকরণ বিজ্ঞান, যেটাকে আরবিতে বলে ইলমুন নাহউ, ইলমুন নাহউ অর্থাৎ ব্যাকরণ বিজ্ঞান। তারপরে বলেছিলাম যে রূপ বা গঠন বিদ্যা, শব্দ কিভাবে গঠন করতে হয়, একে আরবিতে বলে ইলমুস সরফ। তারপরে বলেছিলাম যে প্রথমে ইলমুত তাজবিদ, তারপর ইলমুস সরফ, তারপর ইলমুন নাহউ। আর এরপর যে ইলমুল ফাসাহা ওয়াল বালাগা, ইলমুল বালাগা ওয়াল ফাসাহা, এখানে মূলত একটা আরবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে, আরবিক ভাষার মধ্যে যে মাধুর্যতা আছে, সাহিত্য আছে, সেই সাহিত্যকে আন্ডারস্ট্যান্ড করা, এখানে ইলমুল ফাসাহা ওয়াল বালাগা নিয়ে আলোচনা হয়। কোরআন কারীমের মধ্যে পুরা কোরআন কারীমই হচ্ছে সাহিত্যে পরিপূর্ণ একটি গ্রন্থ। পবিত্র কোরআন এটা সাহিত্যে পরিপূর্ণ একটি গ্রন্থ। আর কোরআনকে আরবরা অ্যাকসেপ্ট করেছিল এর সাহিত্যের কারণেও। অনেকগুলো কারণ ছিল, কিন্তু এর সাহিত্যের সামনে তাদের কোনো সাহিত্য টিকতো না। তো সেজন্য তারা মনে করতো যে না, সত্যিকার এটা কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। যাই হোক, এটা মূলত আমাদের নলেজের বিষয়, এটা মনে রাখলেও ঠিক আছে, মনে না রাখলেও ঠিক আছে। তবে আমরা ইলমুত তাজবিদ নিয়ে একদম প্রথমে পড়ে এসেছি মক্তবে বা নুরানি কায়দার মধ্যে। তারপর আজকে আমরা মূলত আমাদের তিনটি বিষয়, দুটা বিষয়ে পড়বো, সেটা হচ্ছে ইলমুস সরফ আর ইলমুন নাহউ, অর্থাৎ রূপবিদ্যা এবং গঠনবিদ্যা। তো এখানে এই হলো কি আমাদের এই দুইটি বিষয় আমরা এখানে পড়বো। তবে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের এই আরবিক ল্যাঙ্গুয়েজ যা আমরা পড়তেছি, এখানে আমরা ইলমুন নাহউ নিয়ে পড়বো। আর 60% কোরআনিক ওয়ার্ডের যে ক্লাস আমরা পড়বো, সেখানে আমরা এই ইলমুস সরফ নিয়ে আলোচনা করবো, কিভাবে ভার্ব গঠন করতে হয়, শব্দ থেকে আরেকটি শব্দ কিভাবে বানাইতে হয়, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ইলমুস সরফের মধ্যে পড়বো। আচ্ছা, সেটা মঙ্গলবার দিন হবে। আচ্ছা, এবার আসি, আমরা গত ক্লাসে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে জবর জের পেশ বা পেশ জবর জের। পেশকে আরবিতে কি বলা হয়? অ্যানসার করতে হবে, রেসপন্স দিতে হবে প্লিজ। আরবিতে পেশকে কি বলে? দাম্মা। দাম্মা। আচ্ছা, দাম্মা শুনেন, বলে। আমরা এখানে একটা কথা বলেছিলাম যে তাজবিদের কি বলে? তাজবিদের পরিভাষায় জবরকে বলা হয় ফাতহা, পেশকে বলা হয় দম্মা, আর জেরকে বলা হয় কাসরা। এটা কিসের পরিভাষা? তাজবিদের পরিভাষা। হ্যাঁ, কিন্তু আমরা ব্যাকরণ পড়তেছি, ব্যাকরণের একটা পরিভাষা আছে। ব্যাকরণের পরিভাষায় পেশকে বলা হয় রফা। পেশকে কি বলে? রফা। জবরকে বলা হয় নসব, আর জেরকে বলা হয় জাররুন, জার। কি রফা, পেশ, নসব, জবর, আর জের কে বলা হয় জার। রফা, নসব, জার। ঠিক আছে, রফা, নসব, জার। في سبيل الله الذين يقاتلون ولا تعتدوا إن الله لا يحب। তাহলে আরবিতে পেশকে কি বলা হয়? রফা। জবরকে নাসাব। নাসাব। আর জেরকে জার। জেরকে বলা হয় জার। তাহলে রফা, নাসাব, আর হচ্ছে কি জার। ঠিক আছে, রফা, নাসাব, আরটা জার।
কথা বুঝতে পেরেছি? জি। তাহলে খেয়াল করেন, জবরকে বলা হয় পেশকে বলা হয় রফা, জবরকে বলা হয় নাসব, আর জেরকে বলা হয় জার। আচ্ছা, এর আগে পড়েছিলাম জবর এর উচ্চারণ কি আ, সেখান থেকে আচ্ছা আলিফের আলিফ। উচ্চারণ কি আ, এর থেকে জবর বের হয়েছে। জেরের উচ্চারণ কি ই, সেখান থেকে জের বের হয়েছে। আর পেশের ওয়াওয়ের উচ্চারণ উ, সেখান থেকে পেশ বের হয়েছে। তাহলে আলিফ ওয়াও ইয়া এটার কি মার ভূমিকায় আছে। এই আলিফ থেকে জবর, ইয়ার থেকে জের, আর ওয়াও থেকে কি বের হয়েছে? জবরদের পেশ। পেশ বের হয়েছে। রেসপন্স করতে হবে, বুঝে না আসলে বলবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। না বুঝিয়ে কেউ এমন থাকবেন ইনশাল্লাহ যে বুঝলো না আর আমরা আগে চলে গেছি, এটা কখনোই হবে না ইনশাল্লাহ। আপনি বুঝতে না আসলে জোর করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা পড়ছিলাম যে একটা শব্দের মধ্যে আচ্ছা, তাহলে রফা নাসাব জার। রফা বলা হয় কাকে? পেশকে, পেশকে। নাসাব বলা হয় জবর। জবরকে, আর জার জার বলা হয়, বলে জার জেরকে, বলা হয় জেরকে। জেরকে। আচ্ছা, আমরা রফা একটা নাসব জার, রফা নাসব একটা জার। শব্দ যদি পেশ বহন করে, কোন শব্দের শেষ অক্ষরে পেশ হইলে ওই শব্দকে কি বলা হয়? মারফু। মারফু। যেমন ধর আপনার মাথার উপর পেশ, আমার মাথার উপর পেশ আছে, তাহলে আমাকে কি বলা হবে? মারফু। মারফু। মারফু, যে পেশের বোঝা নিয়ে চলতেছে তাকে বলা হয় মারফু। রফা পেশ, যার উপর পেশ দেওয়া হয় তাকে বলা হয় মারফু। আর বলেছিলাম পেশ জবর জের, আমরা যে বিষয়ে কথা বলতেছি এর সবসময় একটা কথা মাথায় রাখবেন, যেখানে শব্দের শেষ অক্ষরের জবর জের পেশ নিয়ে আলোচনা করতেছি। যেমন মারফুউন একটি শব্দ, এই শব্দের শেষ অক্ষর কি আইন, তাই না? জি। আমরা যখন জবরদের পেশ নিয়ে আলোচনা করব, মূলত এই শব্দের শেষ অক্ষরের জবরদের পেশ নিয়ে আলোচনা করতেছি। জি। শুরু অক্ষর নেই, শেষ অক্ষর আগ পর্যন্ত আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেমন আছে জি। তেমনই থাকবে। কিন্তু শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকেই বলা হয় কি হরকত বা এরাব, সামনে পড়বো আমরা ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন যে শব্দের শেষ অক্ষরে পেশ এলেও শব্দকে কি বলা হয়? মারফু, মারফু। আর কোন শব্দের শেষ অক্ষরে জবর হলে তাকে বলা হয় মানসুব, মানসুব। মানসুব। আর কোন শব্দের শেষ অক্ষরে জের হইলে মাজরুর। মাজরুর, মাজরুর। তাকে এই বলা হয় শব্দগুলোর অর্থ মাজরুর। কি? উস্তাদ জি, জি, কেউ যেন কিছু কোনো কিছু জিজ্ঞাসা করছেন, প্লিজ। মনে কেউ কিছু জিজ্ঞাসা করেছেন। জি, বলছিলাম যে মারফু অর্থটা কি? মারফু শব্দ অর্থ হলো যাকে পেশ দেওয়া হয়েছে, জি, আচ্ছা, শেষ করে পেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় মারফু। মারফু, জি, আচ্ছা। এই যে মারফু, মানসুব, মাজরুর, পেশ যুক্ত শব্দ, মারফু, মারফু, জের যুক্ত শব্দ। মানসুব, মাজরুর, জি, মাজরুর, জি। তাহলে মারফু বলা হয় কোন শব্দের শেষ করে পেশ হইলে ওই শব্দকে বলা মারফু, হয়। মানসুব বলা হয় যে শব্দের শেষ অক্ষরে যে জবর হইলে। জবর থাকে যদি, শেষ জি, করে জবর হলে তাকে বলা হয় মানসুব। আর মানসুব, মাজরুর বলা হয় মাজরুর শেষ অক্ষরে জের হইলে। কোন মাজরুর, শব্দের শেষ করে জের হলে তাকে বলা হয় মাজরুর। মাজরুর। আচ্ছা, বাংলায় দেওয়া আছে মারফু, মানসুব, মাজরুর। খেয়াল করেন, এই যে মারফু, মানসুব, মানসুব, মাজরুর। মাজরুর। জি, আমরা আরবিটাই মনে রাখবো আর কি। তাহলে মারফু যে শব্দের শেষ করে পেশ হয় তাকে বলা হয় মারফু। মানসুব বলা মারফু, হয়, হ্যাঁ, যেটার শেষ অক্ষরে জবর হয়। জবর হয় মানসুব মানসুব। বলা হয় শেষ করে জবর হলে। মাজরুর বলা হয় শেষ অক্ষরে শেষ পেশ অক্ষরে হইলে। জের হলে। শেষ অক্ষরে জের হইলে। জের হলে বলা হয় মাজরুর। তাহলে মারফু, মারফু, মানসুব, মারফু, মানসুব, দেখি কাউকে মাজরুর। জিজ্ঞাসা করি। আমি দেখি র্যান্ডম প্রশ্ন, হাফসা জাহান বলেন দেখি আব্বা, মাজরুর কাকে বলে? হাফসা জাহান। সবাই প্লিজ যার নাম বলবো সে রেসপন্স করবেন। আচ্ছা, তারপরে ফারবিন খাদিজা, জি, কি বলবো? মাজরুর কাকে বলে?
মাজরুর হলো যে শব্দের শেষ অক্ষরে জের থাকে তাকে মাজরুর বলে। আর জবর থাকলে কি বলা হয়? মানসুব। আচ্ছা, আর মারফু কাকে বলে? আর মারফু হলো যদি যে শব্দের শেষ অক্ষরে পেশ থাকে তাকে মারফু বলে। হ্যাঁ, কোন শব্দের শেষ অক্ষর পেশ থাকলে তাকে বলা হয় মারফু। মারফু। আচ্ছা, তাহলে মারফু, মানসুব, মাজরুর। মাজরুর। তাহলে মুসলিমান এটা মারফু, মানসুব না মাজরুর? যে এটা হলো মানসুব। আর মুসলিমুন? মুসলিম হলো মারফু। মারফু। আর মুসলিমিন? মাজরুর। সুমি আপা আছেন ক্লাসে, সুমি আপা। মুসলিমুন এটা কোন অবস্থায় আছে? মারফু, মানসুব, মাজরুর কোন অবস্থায় আছে এটা? উম্মে আমিন আপা। জি, এটা হলো কি, আবার বলেন প্রশ্নটা। মুসলিমিন কোন অবস্থায় আছে? জবর জের পেশ কোন অবস্থায় আছে? এটা হলো মাজরুর অবস্থায় আছে। মাজরুর অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে। জি। তারপরে মুসলিমান কোন অবস্থায় আছে? মানসুব। মুসলিমুন? মারফু অবস্থায় আছে। গুড জব, মাশাআল্লাহ। কেউ আছেন যে নিজের পক্ষ দিয়ে শোনাতে চাবেন? জি স্যার, আমি বলবো। জি। শব্দের শেষ অক্ষরে যদি দুই পেশ মানে দম বা রফা থাকে তাহলে সেটাকে বলে মারফু। আর শব্দের শেষ অক্ষরে যদি নসব থাকে তাহলে সেটাকে বলে হইলো মানসুব। আর শব্দের শেষ অক্ষরে যদি জার থাকে তাহলে তাকে বলে মাজরুর। গুড জব, মাশাআল্লাহ। এখন একটা জিনিস খেয়াল করেন, দুই জবর দুই জের দুই পেশে কি বলে? তানবিন বলে। দুইজের পেশকে তানউইন বলে। এটা মূলত হরকতের একটা প্রকার, ঠিক আছে? এক জবর এক জের এক পেশ হোক বা দুই জবর দুই জের দুই পেশ হোক, একই জিনিস। একটু পার্থক্য আছে, এখনই জানতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি আমরা। এবার আসেন যে কোন শব্দের শুরুতে যদি আল আসে, কোন শব্দের শুরুতে আল আসলে সে শব্দের মধ্যে কখনোই তানবিন হবে না। কোন একটা শব্দের মধ্যে যদি আল আসে তাহলে সেই শব্দের শেষে কখনোই তানবিন হবে না। আর তানবিন যদি হলে, আর যদি তানবিন হয় তাহলে তার মধ্যে আল থাকবে না। কোন শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, আর তানবিন হলে আল হবে না। কথা বুঝতে পেরেছি? কি বললাম? কোন একটা শব্দের মধ্যে, যেমন কিতাবুন একটা শব্দ, এটা কিতাবুন একটি শব্দ, বা এখানে পরে আসলাম এখানকার মুসলিমুন, এর মধ্যে কি আছে? শেষে তানবিন আছে, তাই না? দুই পেশ আছে না? আল আসে নাই। কথা শুনেন, এটার মধ্যে কি দুই পেশ আছে? এগুলোর মধ্যে দুই পেশ আছে। তাহলে শুরুতে যদি আল আসে তখন কি হবে? আল মুসলিমু। আল মুসলিম, তানবিন গিয়ে এক পেশ থাকবে, শুধু আল মুসলিম হবে, তানবিন হবে না। দুই পেশে থেকে এক পেশ আসবে। আল আসলে, শুরুতে আল আসলে দুই পেশে থেকে কি হবে? এক পেশ হবে। এক পেশ আর দুই জবর থাকলে এক জবর হবে। মুসলিমা। আল মুসলিমা, শুধু মুসলিমা না, আল মুসলিমা। আল মুসলিমা। তখন কি হবে? আল মুসলিমা। আর জের মধ্যে আল আসলে কি হবে? আল মুসলিমি। কথা বুঝতে পেরেছি আমরা? জি। তাহলে কোন একটা শব্দের মধ্যে আল হইলে কি হবে না? তানবিন হবে না। তানউইন হবে না। তানবিন হবে না। আর তানবিন হইলে আল হবে। আল হবে। যেমন এখানে তানবিন আছে, এখানে কি আল আছে? আল নাই। আল নাই। তাহলে আলের সাথে দুশ্মনী কার? তানউইনের। তানউইনের। তানবিনের। এটা হলো 203-এর মতো। 203 কখনো এক ছাদের নিচে থাকবে না। তানবিন হলে আল হবে না, আল হলে কি একবারে জীবন থাকবেই না, কোনোদিন থাকবে না, কিয়ামত পর্যন্ত না। আল এবং তানবিন একটা অপরটার কি? শত্রু। শত্রু। কেউ 100 কখনো একত্র হবে না কোনোদিন। ألا نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما স্যার মিট করে দেন, কে যেন পড়তেছে।
الوالدين والأقربين কারিয়া আসসালামু থেকে আলাইকুম। সাউন্ড আসছে। আমি করতেছি, পারতেছি না, বুঝছেন? আপনার তো অনেক পুরান, আপনাদের সমস্যা নেই, আমি পারতেছি না, অনেক চেষ্টা করছি। আমার ছেলে ঘুমায় আছে, মেয়ে চলে গেছে কাজে, অফিসে। কিছু দিয়ে অনেক ঘুম ধরে চেষ্টা করছি, পারতেইছি না। বা আপনার নিচে দেখেন মাইকের মতো একটা আছে না, মিউট আনমিউট লেখা থাকে, ওখানে টিপ দেন, তাহলে হয়ে যাবে, মিউট হবে। ভিডিওর তাই রে, পাশে যে মাথায় বাটনটা আছে, একটু দাঁড়া, আমি নিচ থেকে উপরে আসলাম তো, একটু দেখি। আপনি নিচের অপশন গুলো দেখেন, ওখানে মাইকের মতো একটা কিছু আছে, সাউন্ড রেকর্ডারের মতো, ওটাতে টিপ দিলেই মিউট হয়ে যাবে। আচ্ছা, দেখি, আমি ক্লোজ করি আগে। ওই যে মিউট লেখা ওখানে আছে। মিউটে আমি করছি, তারপর কি করবো বলেন তো? না, মিউট হইলে তো আপনি কথা বলতে পারবেন না, মিউট হলে একটা ওই যে একটা ক্রস চিহ্ন না, ওটা আসবে আমি না। ইয়া করেছি না, আমি মিউটটা ইয়া করে ক্যান্সেল করে দিচ্ছি আমি। আপনি আমার কথা শুনতেছেন? জি জি, শোনা যাচ্ছে আপনাকে। আর বাকিটা কি করবো মিউট এখন বলুন যখন তো? হবে তখন একটা লাল একটা ক্রসের মতো সাইন হবে, ওইটা হলে মনে করবেন আপনি মিউট, তো ওইখানে টাচ করেন তাহলেই হয়ে যাবে। স্টার স্টার যেখানটায়। না না, না একদম মিউট ফোনের জায়গায় কর্নারে লেফট সাইডে দেখেন থাকে। হ্যাঁ মিউট লেখা আছে না, মাপের মতো যে। মিউটে টাচ মিউটে দেন আমি তাহলে করছি হবে। করছি আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, কিন্তু আমি করতে আপনি পারছি তো না, হলে যাই আপনি ছেলের কাছে মিউটে করে টাচ নিয়ে দেন, আসলে মিউটে আমি টাচ বুঝতে করেন। পারছি না। স্ক্রিন আসছে নাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিউটে আমি টাচ করছি, বাকিটা তো আর করতে পারতেছি না ভাই। কি করবা তুমি, কি বাইর করো? তো ওই কথাটা খালি শুনতে, আর তো কিছু করা পারবো না। তো স্ক্রিনে লেখা নাই, স্ক্রিন স্ক্রিন এমনি আসবে, অটো স্ক্রিনে একটু আসবে, টাচ করেন তাহলে নিচে যে, হ্যাঁ স্ক্রিনটা একটু টাচ অটো করেন, দেখবেন নিচে আসবে। মিউট লেখা আছে, ওই মিউটের মধ্যে টাচ দেন তাহলে ও তো কথা হয়ে শুনতে যাবে। পাচ্ছে, ও স্ক্রিনে দেখতে পাচ্ছে না। তো আমাদের কথা শুনতে পাচ্ছে, ওর কথা আমরা শুনতে পাচ্ছি। এখন মনে হইছে, পারছে মনে হয়। কি যে করতেছে, তো আমি দেখি।
তো সাউন্ড না, এখন ওস্তাদ পড়া শুরু করতে পারে ইনশাল্লাহ। ওস্তাদ কি পড়াচ্ছেন? আওয়াজ শোনা যাচ্ছে না। আমার একটা হচ্ছে ছিল না আসসালামু আলাইকুম। পড়াচ্ছেন না, উনি মিউট হয়ে গেছে আপা, উনি মিউট হয়ে গেছে। মিনিট হয়ে আছে, পড়াচ্ছেন না। হ্যাঁ উনি মিউট হয়ে গেছে, ঠিক করতে পারছে না। নানা ওস্তাদ ওস্তাদ জি আপারা, আমাদের এই ক্লাসটা কি 2 নাম্বার, দ্বিতীয় ক্লাস চলতেছে এটা? 2 নম্বর ক্লাস চলতেছে। আচ্ছা আচ্ছা, তা ক্লাস কি রবি মঙ্গল বৃহস্পতি 3 দিনই হবে না? হুম, জি জি, জাজাকাল্লাহ খায়ের। না বাকি 3 দিনও হইতে পারে, ওই যে অ্যাডভান্স লেভেলের আছে তো ওগুলা স্যার হয়তো একটু নিবে পরে। চাইলে সবাই থাকা যাবে ওইখানে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এটার পরে আবার ওই যে বাকি 3 দিন আবার ওই যে হালিমা রফিক আপু আছে না, উনি আবার কোরআন পড়ায় খুব সুন্দর করে। উনি আবার কোরআনটা শুদ্ধ করে সবার কাছ থেকে শুনে নেয়। টাইমটা ওটা তো কি রাত এই 9টায়। একই টাইমে না না, নাকি ওটা রাত চেঞ্জ 9টায়। রাত উনি 9টা 9টায়। থেকে, উনি 9টা, এই আচ্ছা, যে 9টা থেকে শুরু করে উনি। মানে আজকে এই ক্লাসের পর 9টা থেকে শুরু হবে আবার? না না না, উনি করবেন আজকে। উনি হলো ক্লাসটা হচ্ছে শনি শনি সোম সোম বুধ। বুধ। আগে ছিল, ও আচ্ছা আচ্ছা একসাথে ছিল। তো আমরা যারা পড়ি টাইমে আমাদের জন্য সমস্যা হয়, তাই দিয়ে আচ্ছা যায়। আচ্ছা। শনি সোম বুধ হলো 9টা থেকে, 9টা থেকে 9টা থেকে 10টা। আপনার ওদিকে 10টা 11টা 9টা থেকে 12টা 10টা 11টা 12টা নেই স্যার, যে ওটা টাইমের মানে মানে পড়া শেষ না হয় উনি যে দিতে থাকে, পড়তে থাকে, উনি শুনতেই থাকে, পড়াইতেই থাকে। ওনার আর ই নাই, মানে অফ করে না। অনেক সুন্দর কথা বলে। স্কুলের মধ্যে কেউ লিভ নিতে চাইলে নিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, যে পড়া যে লিভ দেওয়া যায় সে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি বল। ওই যে কি বলতেছে জানো, আজকে কি ওই যে সূত্র 2 কোন শব্দ নাম আলিফ জবর নাম আসলে এটা পড়াচ্ছি জি আজকে। জি জি, এটাই পড়া, এটাই হ্যাঁ, পড়া উনি আবার হচ্ছে। তাজবিদও নাই তো, পড়ায়, সাথে আবার তাজবিদও পড়ায়। উনি আজকে এখন এটা পড়ান, এই যে কোন শব্দে আল আসবে তানবিন হবে না, আর তার আল, এটা আজকে আজকে পড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে কি হালিমা রফিকের আপার কাছে পড়া, ওইটা হালিমা আপার কাছে? না না না, এটা হচ্ছে এই এটা তো ওস্তাদের, এইখানে, হ্যাঁ এটা এটা তো চলমান, এইখানের পড়া। ওইগুলা হ্যাঁ আপুরা আমি আজকে নতুন। ও, জি বলেন, হালিমা রফিক আজকে হ্যাঁ পড়াবেন, নতুন নিরাপদ লেগে পড়াবেন। থাকেন, দেখবেন যে খুব ভালো লাগবে, ক্লাস করতে থাকেন। জি আমি দেশের থেকে, চাঁদপুর থেকে, জি। পারভিন খাদিজা। ও বুঝুন না। আমার নাম উঠছে নাকি? জি, আমার নাম উঠছে? তোমার নাম মেসেজে দেখলাম নাম তো, উঠছে উঠছে। দেখিস ওই আর এগুলো তো ক্লাস থাকবে, শিখাও জানা জিনিসটা। আরে নাই তো নাম, তোমার নাম তো দেখিনি, একবার দেখলাম আর তো নাই। হ্যাঁ, একবার তো নাম দেখলাম, এখন তো আবার নাই। পালাইছে নাকি? আচ্ছা, ওদের দেখতে জয়েন হয়েছে হয় না, শুধু, নাম থাকবে না থাকবে, তুমি থাকো, তাই না? নামটা উড়ে গেছে। ওরা ওরা নামটা যা নামটা হয় দেখলাম, এখন ওস্তাদজি কোথায়? কোথায় যে আপুরা গেছে তুমি? অনুভবের কাছে শিখে নিতে পারতাম। এইটা কি পার্টিসিপেট? এটা হচ্ছে আমরা যে আসসালামু সবাই আলাইকুম। যোগদান করছি, আমরা আপনি আমরা ক্লাস দর্শকরা নিচ্ছেন? পার্টিসিপেট। আচ্ছা ক্লাস আচ্ছা নিচ্ছেন? আচ্ছা। এই যে আমরা যতজন অ্যাটেন্ড করছি তারা পার্টিসিপেট, মানে যারা সদস্যরা দর্শক। ওইটার ভিতর দেখ আমার নামটা আছে না আছে, খালি এমনি দেখলাম বানাতে তখন, এখন নাই, এখন নাই, না সমস্যা নেই। বানানটা আছে আছে এস, আছে আছে, শানাস আছে। তারপর দা ওই যে তোর তোমার কি জানি নামটা বলছে, আপ ডাউন করতেছি, হ্যাঁ তোমার আমরা নামটা সবাই আপ ডাউন করে করতেছি, দেই, আপ ডাউন। আমাদের উস্তাদ ইনশাল্লাহ পড়া শুরু করে দেই, কারণ ক্লাস কি শুনো, শেষ তোমার আজকে? নামটা না আসলে তো সমস্যা নাই, তুমি তো ঢুকে গেছো। আচ্ছা আচ্ছা। এটা তো কেউ নাই, আমি কোনো কিছু করতে পারতেছি না আসলে। এই 15 দিন বসে বাসনটা থাকে, যা যা দেখাই নিয়ে আসি। আচ্ছা আসসালামু চলে গেছে। আলাইকুম। হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালামু আসসালাম। রিয়েলি সরি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম, কোন একটা শব্দের মধ্যে আল হইলে, আল আসলে তানবিন হবে না, আর তানবিন হইলে আল আসবে না। আল হবে না। ঠিক আছে, তাহলে এর জি কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, আর ইনশাল্লাহ কিয়ামতের পরেও হবে না। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। সারা জীবন মনে রাখবেন, আল হইলে তানবিন হবে না, আর তানবিন হলে আল হবে না। আর আল যুক্ত শব্দ সবই নির্দিষ্ট, ডেফিনিট। জি আর ডেফিনিট অর্থ বাংলাতে কি করি? টি বা টা, ইংলিশে টি বাটা। টা, দি। ঠিক আছে, আমরা কি ইংলিশে দি পড়ি আমরা, বা দা পড়ি, জি আর জি বাংলায় বাটা। কি বলি? টি বা টা পড়ি। আর তানবিন জি যুক্ত শব্দ কি বলি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। সেটা কি একটি বা একজন, ইংলিশে এ বা এন যুক্ত হবে। কথা বুঝতে পেরেছি? জি যেমন কিতাবুন কি হবে? আবুক, একটি বই। আর একটি যখন বই। আল আসে আল কিতাবু, তখন কি হবে? বইটি। বইটি বা বইটা। ঠিক আছে, বইটি বা বইটা, খেয়াল করবেন। আচ্ছা, তাহলে এই কথাটা বলতে হবে একজনকে, যে কোন একটা শব্দ মধ্যে তানবিন হলে আল হবে না, আল হলে তানবিন হবে না। এই কথাটা আমাকে কে বলবেন? আমি দেখি এখানে কি আছেন আমাদের এখানে। রাহে কি রোমানা জাহান আপা, আপনি আসেন দেখি। বা রাহেবা আপা, রাহেবা আপা আছেন, রাহেবা আপা। অনেক আমাদের ক্লাসে থেকে মাশাআল্লাহ অনেক নতুন শিক্ষার্থী আসছেন। আচ্ছা, তো বলেন দেখি। ওয়ালাইকুম আসসালাম, রোমানা জাহান আপা, জি জি। বলেন তো, একটা শব্দ তানবিন হইলে কি হবে, কি নিষিদ্ধ তার মধ্যে? তানবিন যদি হয়, শব্দের শুরুতে যদি তানবিন আল হয়, তাহলে তানবিন শেষে আর তানবিন হবে না। আবার জি, যদি তানবিন হয় আহ, কোন আল শব্দে হবে না। হ্যাঁ আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল হবে না। জি, আবার অর্থাৎ একটা গেলে তো আরেকটা হবে না। জি, জি, আর এটাকে আমরা বাংলাতে যদি আমরা আল কিতাব বলি, তাহলে না, এটা এগুলাকে এই আমরা বলবেন না, তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। ঠিক আছে, জি অনির্দিষ্ট, এটা হলো ইনডেফিনিট। তানবিন যুক্ত শব্দ ইনডেফিনিট, আর তানবিন আল যুক্ত শব্দ হলো ডেফিনিট। বুঝতে জি পেরেছেন? আল নির্দিষ্ট, আল অনির্দিষ্ট। হ্যাঁ, তানবিরযুক্ত শব্দ ইনডেফিনিট অনির্দিষ্ট, তারপরে আলযুক্ত শব্দ এটা ডেফিনিট নির্দিষ্ট। জি, তাহলে এই দুটো অর্থের পার্থক্য জানতে হবে। নির্দিষ্টের মধ্যে আমরা বাংলায় টি বা টা ব্যবহার করি, তাই না? ইংলিশে দা। জি, নির্দিষ্ট হলে টি, এটা আমরা ব্যবহার করি। আর অনির্দিষ্ট শব্দের মধ্যে অনির্দিষ্ট একটি, একজন, আর একজন। ইংলিশে এ বা এন। ঠিক আছে, জি জি এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসেন, যেমন আল কিতাব, দেখেন এখানে ছিল মুসলিমুন, অর্থ কি হবে তাহলে? মুসলিমুন, জি, একজন তাহলে মুসলমান। আল মুসলিম হবে। শুনেন, মুসলিমুন এর অর্থ কি হবে? একজন মুসলমান। একজন মুসলমান, জি। জি, একজন মুসলমান। আমি যদি বলি আল মুসলিমু, তাহলে মুসলমান মুসলমানটি। মুসলমান। মুসলমানটি, মুসলমানটি। কিতাবুন, হ্যাঁ, একটি বই। তেমন একটি বই, একটি একটি বইটি। বই। তাহলে ওই বইটি একটি যদি বই। বলি, তাহলে আরবি কি হবে? আল কিতাবু। আল কিতাবু। বইটি বলে কি হবে? আল কিতাবু। গুড জব, মাশাআল্লাহ। তাহলে এই পার্থক্যটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি, আমরা সামনের দিকে যাই। কোন একটা শব্দ, খেয়াল করেন, কোন একটা শব্দ, যেমন এর একটা শব্দ, তাই না? একটা শব্দ নরমালি সেটা কি হবে? অনির্দিষ্ট হবে এবং পেশযুক্ত হবে। কি বললাম? অনির্দিষ্ট কোন হবে এবং একটি শব্দ অনির্দিষ্ট হবে এবং পেশযুক্ত হবে। যেমন এই শব্দের মধ্যে মনে করেন যে আমি এটা পড়েন দেখি, এই শব্দটা কি হবে? মুসলিমুন। মুসলিমুন। কেন পেশ বললাম শেষে? শেষে পেশ কেন বললাম? শুরুতে আল নাই। আল না থাকলো, তাই গিয়েছে, আমি মুসলিমু কেন বললাম না তাহলে? আল তা শুনেন, আল থাকলে তো তানবিন নিষিদ্ধ, পেশ তো আর নিষিদ্ধ না। না, পেশ আর তানবিনের মধ্যে পার্থক্য আছে না? যে কোনো ইসমুন সবসময় নরমালি ভাবে দাম্মা যুক্ত হয়, মানে পেশ যুক্ত হয়। হ্যাঁ, এই জন্য এটা যে কোনো মুসলিম শব্দ বলবে। মাথায় রাখবেন। যেমন একটা শব্দের নরমালি কি থাকে, একটা মানুষ যখন জন্ম নেয়, তার হাত থাকবে দুইটা,
তার চোখ থাকবে, তার মুখ থাকবে, তার মাথা থাকবে, তার পা থাকবে, সুস্থ সবল মানুষ। তো একটা সুস্থ সবল শব্দ সেটা কি হবে, শেষে পেশ যুক্ত হবে। ঠিক আছে? কি হবে, জি অনির্দিষ্ট হবে এবং পেশ যুক্ত হবে। যদি তার মধ্যে জবর অথবা জের আসে, তিনটা জিনিসই তো আসে তাই না, জবর জের আর না হয় পেশ, পেশ, তাহলে জি পেশটা কি নর্মাল অবস্থা, তাই না? আর জবর এবং জের যদি আসে তাহলে মনে করবো আবনর্মাল অবস্থা আছে এটা। নির্দিষ্ট কারণ থাকবে, নির্দিষ্ট কারণ ছাড়া জবর অথবা জের হবে না, নরমালি ভাবে কথা বুঝতে পেশ পেরেছেন? হবে, কোন কোনো একটা কারণ শব্দ, থাকলেই জবর কথা অথবা শুনেন, জের হবে। কোন একটা শব্দ, আমাকে শুনেন, কোন একটি শব্দ নরমালি কি থাকবে, তানবিন পেশ যুক্ত যুক্ত। থাকবে এবং পেশ যুক্ত থাকবে, তানবিন যুক্ত এবং পেশ হবে, অর্থাৎ দুই পেশ থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমাকে শুনতে পেরেছেন? জি 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 স্যার। ওস্তাদ এই বিষয়টা আবার একটু যদি বলতেন। জি আবার আবার বলতেছি, জি দেখেন একটা শব্দ কি, যেমন মুসলিম কিতাবুন, এটা শেষে কি তানবিন হয়েছে না, জি জি স্যার। এবং কি দুই জবর হয়েছে তাই না, হ্যাঁ, দুই জবর হয়েছে দুই দুই পেশ পেশ, হয়েছে। দুই পেশ। না দুই জের হয়েছে? না, জি না দুই পেশ। দুই পেশ। তাহলে এর নর্মাল অবস্থায় আছে। অর্থাৎ কোন একটা শব্দ যদি দুই পেশ যুক্ত হয়, কোন একটা শব্দ যদি দুই পেশ যুক্ত হয়, তাহলে মনে করতে হবে এটা কি নর্মাল অবস্থায় আছে। কথা বুঝতে পেরেছেন? যদি দুই পেশ থাকে আর যদি এক পেশ থাকে তাহলে তাহলে মনে করবেন কেউ এসে তাকে অ্যাটাক করছে, আল আসছে শুরুতে, আল আসছে, ও আচ্ছা ঠিক অর্থাৎ আছে। আল আবনর্মাল হয়ে গেছে। অবস্থায় আছে। অথবা শব্দের শেষে যদি দুই পেশ আছে ঠিকই না, তানমিন ঠিকই আছে কিন্তু দুই জবর বা দুই জের হয়েছে, যেমন এখানে, এই যে এখানে খেয়াল করেন, এখানে দুই পেশ নর্মাল অবস্থা, এখানে দুই জবর আছে, এটা নর্মাল না জি আবনর্মাল? জি আচ্ছা। নর্মাল। দুই জবর আছে, এটা কি নর্মাল অবস্থায় আছে? না নরমাল, এটা কোনো একটা কারণ জন্যই মুসলিমান হয়েছে। হ্যাঁ, কোন একটা শব্দ নর্মালি দুই পেশ যুক্ত থাকবে, তার মধ্যে যদি এক পেশ আসে তাহলেও মনে করবেন শব্দের মধ্যে কোনো সমস্যা হয়েছে। আর দুই জবর থাকলেও বা দুই জের থাকলেও মনে করতে শব্দের মধ্যে কোনো সমস্যা হয়েছে, যে কারণে জবর বা জের আসছে বা এক পেশ আসছে। দুই পেশ থাকে তাহলে একটা শব্দ নর্মালি কি থাকবে, ইনডেফিনিট থাকবে এবং পেশ যুক্ত থাকবে, মারফু থাকবে। রেকর্ডিং ইন প্রগ্রেস। আমিরি সুলতান আপা, এমিলি সুলতান আপা বলেন যে কি কথাটা বললাম, এমিলি সুলতান আপা। কোন একটি শব্দ নর্মালি কি থাকবে, স্যার, কোনো একটি শব্দ নর্মালি দুই পেশ থাকবে, যদি এর হ্যাঁ কোনো ব্যতিক্রম হয় বা এক পেশ বা দুই জবর বা জের, তখন বোঝা যাবে এতে কোনো সমস্যা কারণ আছে এটা হলো গিয়ে হ্যাঁ বা আপনার কোনো সুতি এতে কাপড়, এটা অর্থ অন্য কিছু হবে। কথা বুঝতে পারছেন? কাপড়গুলো সুতি তো, মানে 100% কটন, বোম্বাই। বুঝতে পেরেছেন তাহলে? আচ্ছা, এটা যদি শিখতে পারেন, মনে করেন যে কোরআন শরীফ অনেক কিছু শিখে ফেলেছেন আপনি। দেখ আপনি যদি করেন তাহলে আপনার পড়বে কথা বুঝতে ওই পেরেছেন? তাহলে একটা শব্দ নর্মালি কি হবে, তানবিন হবে এবং নর্মালি তানবিন যুক্ত মানে দুই পেশ ইনডেফিনিট হবে, যুক্ত পেশ ইনডিফিনিট যুক্ত হবে, মারফু হবে এবং কি ইনডেফিনিট হবে, ইনডিফিনিট অনির্দিষ্ট হবে। হবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দুটি সূত্র বললাম। একটি সূত্র হলো, সূত্র নম্বর 1টা আরেকবার দেখাবেন প্লিজ। এই যে সূত্র নম্বর 1, আর সূত্র নম্বর 1টা পরে বলবো, সূত্র নম্বর 2টা আগে খেয়াল করেন। আমি জানি কই রাখছেন আপনি, দেখ মোবাইল হ্যান্ড নিয়ে আছে, যদি পাড়া দিত কেউ। আমি একটু মিউট করে দিলাম, সবাই একটু খেয়াল করেন যখন বাড়িতে আমরা কথা বলি, আমার এটা আনমিউট আছে কিনা সেটা দেখে নেবো, তা নাহলে আপনি কি বলতেছেন তার পৃথিবী ধরা কিন্তু মানুষে শুনে ফেলবে যে আপনি কি কি কথা বলতেছেন বাড়িতে। আচ্ছা খেয়াল করেন তাহলে, আমরা বলতেছিলাম যে সূত্র নম্বর 2 পড়তেছিলাম যে একটা শব্দ নর্মালি কি হবে। আচ্ছা, কোন একটা শব্দের মধ্যে আল হইলে তানবিন হবে না, আর তানবিন হইলে আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থে টি বা টা ব্যবহৃত হবে, ইংলিশে দি বা দা ব্যবহৃত হবে। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, যার বাংলার অর্থের মধ্যে একটি বা একজন, আর ইংলিশে এ বা এন যুক্ত হবে। কথা বুঝতে পেরেছি? জি। আচ্ছা, কেউ না বুঝে যাবেন না। আচ্ছা,
তাহলে যদি বলি আচ্ছা বাদ দেন এটা, আমি একটা শব্দ বলি, নাসির মানে সাহায্যকারী, তাহলে নাসিরুন এর অর্থ কি হবে? মানে একজন একজন সাহায্যকারী। সাহায্যকারী। একজন সাহায্যকারী। আর যদি বলি আন-নাসিরু, তাহলে হবে সাহায্য সাহায্যকারী। টি, একজন সাহায্যকারী। আন-নাসিরু সাহায্যকারীটি, শুধু আন বললাম যে আল আসছে, সাহায্যকারী টি, মানে নির্দিষ্ট। এই খেয়াল করেন শব্দটা কি, নাসিরুন মানে কি সাহায্যকারী, যে সাহায্য করে, সাহায্য করে। বা একজন সাহায্যকারী, ঠিক আছে। নাসির শব্দ কি সাহায্যকারী, সাহায্যকারী। এখানে যদি শুরুতে তাহলে নাসিরুন, আর যদি শুধু বলে আলিফ লাম নিয়ে আসি তাহলে কি হবে? আন-নাসিরু হয়ে গেল। মানে সাহায্যকারিনী, মানে একজন সাহায্যকারী। সাহায্যকারীটি, হ্যাঁ, কারীটি। আর হলো নাসির বলে কি হবে? সাহায্যকারীটি, তখন তানবিন চলবে, এক পেশ হবে। আন-নাসির। কথা বুঝতে পেরেছি? জি স্যার। পার্থক্যটা সে তাহলে নাসিরুন আর নাসিরের মধ্যে কি পার্থক্য বলেন দেখি? নির্দিষ্ট অনির্দিষ্ট। একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। চমৎকার, মাশাআল্লাহ। আর শাব্দিক ভাবে কি পার্থক্য? একটা ডেফিনিট আমরা আর ডিজাইন ইনডেফিনিট। নিলে আমরা 200 টাকা বেশি পড়বে, যে ডিজাইন নেবে মানে হ্যাঁ 1200 টাকা। একটা ডেফিনিট আর একটা কি ইনডেফিনিট। এটা ডেফিনিট, এটা ইনডেফিনিট। এটা ডেফিনিট হলে কি কারণে বলেন তো? আলের কারণে। আল আছে, প্রথমে আল আছে, মাশাআল্লাহ, চমৎকার। প্রথমে আল আছে আর শেষে হলো এক পেশ আছে। হ্যাঁ, শুনতে আল আসার কারণে এটা কি হয়েছে? এক পেশ হয়ে গেছে। গুড জব, মাশাআল্লাহ। এবার আসছে সূত্র নম্বর 3 কি বলেছিলাম? কোন একটা শব্দ জন্মগতভাবে অনির্দিষ্ট হবে এবং পেযুক্ত হবে, তানবিন যুক্ত, মারফু হবে, পেযুক্ত হবে, অনির্দিষ্ট হবে এবং কি পেযুক্ত হবে, ডেফিনিট ইনডেফিনিট হবে এবং কি হবে? মারফু হবে, পেযুক্ত হবে। আচ্ছা, যেমন ধরেন আর যদি শুরুতে তার মধ্যে জবর বা জের আসে অথবা এক পেশ আসে, তাহলে মনে করতে হবে এর শুরুতে কিছু আছে, শুরুতে জবর প্রদানকারী কোনো কন্ট্রোলার আছে যে তাকে জবর করে দিচ্ছে, অথবা জের প্রদানকারী কোনো কন্ট্রোলার আছে যে তাকে জের করে দিচ্ছে, অথবা এক পেশ হলে মনে করতে হবে শুরুতে অবশ্যই অন্য কিছু আছে, শুরুতে অবশ্যই আল আছে। এক পেশ হলে মনে করতে হবে কি শুরুতে আল আল আছে। আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে জি। আল যুক্ত হইলে কি হবে? তো তানমিন হবে না, তানমিন হলে আল যুক্ত হবে না। আচ্ছা, আর কোন শব্দের শেষে জবর বা জের হইলে মনে করতে হবে এটা নরমাল অবস্থায় নেই, শুরুতে হয়তোবা জবর প্রদানকারী কোনো কন্ট্রোলার আছে অথবা জের প্রদানকারী কোনো কন্ট্রোলার আছে। কথা বুঝতে পেরেছি? জি। কে বুঝেন নাই বলেন, আমি আপনাকে আবার বোঝাবো। তারপরে ফিস কিনে দিলে আপনার হলো 400 টাকা মজুরি। উস্তাজি আমি বুঝি নাই উস্তাজি। আরেকবার বুঝান। আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা, আমি আবার বলতেছি, শুরু থেকে বলতেছি, খেয়াল কর। আজকে আমাদের প্রথম ক্লাস, আসলে গত ক্লাসটা ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো সেখানে আমরা হালকা একটু আলোচনা করে নিয়েছিলাম, সেজন্য একটু অ্যাডভান্স হয়ে গেছি। তো আজকে মূলত আমাদের প্রপার ক্লাস শুরু হচ্ছে। উস্তাজি আমি একটু কথা আচ্ছা। বলবো উস্তাজি। এই যে জি, জি। একটু পরে একটু ডিস্টার্ব হয়, আপনি যদি আরেকটু যদি অন্য কাউকে হোস্ট করে দিতেন তাইলে আবার একটু মানে ডিস্টার্বটা অফ করা যেত আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে পোস্ট করলাম, আর কয়েকজন করতেছি। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ। আচ্ছা, তাহলে শিউলি সাদিয়া বা আপনাকে হোস্ট করলাম, তাহলে আমি আপনাকে হোস্ট করলাম। এই যে আমি একটা কথা বলি, অনেক পুরাতন শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে আপনারা আবার আসছেন গ্রামার পড়তে। ইট মিনস আপনি আগে গ্রামার পড়ছেন, সেটাকে আপনি বুঝেন নাই, অথবা আপনি ব্যস্ততার কারণে সেটাকে গিভ আপ করছেন। যারা এখানে আছে একটা কথা মনে করবেন যে গ্রামার আসলে এটা পড়ার জিনিস না, গ্রামার বোঝার জিনিস। গ্রামার পড়ার জিনিস না, মাথায় রাখবেন সবাই, গ্রামার পড়ার জিনিস না, এটা হচ্ছে কি বোঝার জিনিস। এটা সবসময় মাথায় রাখবেন, গ্রামার বোঝার জিনিস। আর গ্রামার নিয়ে সারাদিন বই থাকবেন না, জীবনে কোরআন বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই গ্রামার যদি পড়ে থাকি তাহলে কোরআন গবেষণা কবে করব? এই জন্য গ্রামার একদম একটা নিজের সাথে কমিটমেন্ট করি, গ্রামার আমি বুঝে শেষ করব,
আর আমি বলি যে গ্রামার নাথিং, দিস ইজ বকওয়াস, আমার কাছে গ্রামার নাথিং, গ্রামার কিছুই না, শুধু আমাদের মনের একটা ভয়। আপনি যদি গ্রামার একটু বুঝেন, কয়েকটা ক্লাস থাকে, তখনই বুঝতে পারবেন যে আমি ক্লাসে, গত ক্লাসে বলেছিলাম যে গ্রামার, দেখেন গ্রামার শুধুই কোথায় জবর হবে একটা শব্দের মধ্যে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে। আর জবর হইলে অর্থের মধ্যে কে যুক্ত হবে, পেশ জের হইলে বয়সীরা যুক্ত হবে। আর হলো পেশ হইলে সাবজেক্টিভ অর্থ দিবে, আমি, তুমি, সে, এরকম সাবজেক্টিভ অর্থ দিবে, কর্তাবাচক অর্থ প্রদান করবে। এই হলো গ্রামার, আর কিছুই না। যত বড় বড় মহাদেশ, যত বড় গ্রামারের বই থাকুক, মেন জিনিস হলো একটাই, কি কোনটার মধ্যে জবর হবে, কোন শব্দের শেষ করে জবর হবে, কোনটায় জের হবে, কোনটায় পেশ হবে, এই তিনটা জিনিস নিয়েই আলোচনা করবে। আর এগুলো ফিক্সড, কে এসে জবর দিবে, কে এসে পেশ দিবে, কে এসে জের দিবে, এগুলো একদম ফিক্সড জিনিস, একদম চোখের দেখার জিনিস। এগুলো এগুলো ঘাবড়ানোর কিছুই নেই, একদম কিছুই না। গ্রামার, বিশ্বাস করেন, গ্রামার নাথিং। গ্রামার শুধু আমার মনে একটা ভয়। মরিচিকা ছিলেন না, দেখবেন প্রচন্ড রোদ যদি থাকে, আর যদি মরুভূমির মধ্যে থাকেন, দেখবেন মনে হয় ওই দূরে পানি দেখা যাচ্ছে, দূরে পানি দেখা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু পানি না, কাছে যাবেন খুঁজে পাবেন না। তো ঠিক এরকম গ্রামার হলো ভয় জিনিস, ভয়টা হলো বেশি, কিন্তু আসলে কিছুই না, গ্রামার নাথিং। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, খেয়াল করবেন যে এই গ্রামারটা এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, তাহলে এবার আসি, আমরা বলতেছিলাম যে আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে মোটামুটি 4 ধরনের গবেষণা হয়েছে। প্রথমে তাজবিদ নিয়ে গবেষণা হয়েছে। আচ্ছা, কাজে শুনতে পারছি না। বলছিলাম যে আরবিক ভাষা নিয়ে মোটামুটি 4 ধরনের গবেষণা হয়েছে। 1 নম্বরে তাজবিদ নিয়ে গবেষণা, অর্থাৎ আমরা সহিহ শুদ্ধ কোরআন শেখার জন্য হাফিজ সাহেবের কাছে, কারি সাহেবের কাছে, বা যেখানে আমরা যেমন আমাদের হালিমা রফিক আপা সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দিচ্ছেন, এই তাজবিদটা হলো যে আপনি একটা আয়াত আছে বা কোন আরবি বাক্য আছে, এটা সহিহ শুদ্ধ ভাবে কিভাবে তেলাওয়াত করবেন, আপনি কিভাবে পড়বেন, অর্থাৎ যে দুয়ার পেজ দেওয়া আছে, আপনি শুধু সঠিক উচ্চারণের সাথে এটা পড়বেন। যেমন আমরা তাজবিদে ওই কায়দা পড়ে, আমি নুরানি কায়দা পড়ি, তারপর তেলাওয়াত শিখি, এটা হলো তাজবিদ। অর্থাৎ সহিহ শুদ্ধ উচ্চারণ করো, কোথায় গুণনা হবে, কোথায় মদ হবে, কোথায় ওয়াজিব গুণনা হবে, কোথায় ইখফা হবে, কোথায় ইজহার হবে, এই জিনিসগুলো যারাকে তাজবিদ বলা হয়। এটা আমরা মোটামুটি সবাই পড়েছি কিছু না কিছু। আর যারা পড়েন নাই সবাইকে বলি, আমাদের প্রতি শনি সোম বুধবার দিন, শনি সোম বুধ বাংলাদেশ টাইম রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের ফিমেল টিচার, অর্থাৎ আমাদের খুবই লয়াল একজন টিচার আছেন, আমাদের হালিমা রফিক আপা। যারা ক্লাস করেন তারা জানেন, উনি রাত 9টা থেকে 10টা পর্যন্ত শুধু ফিমেলদের কোরআন শিক্ষা দেন। আমি লিঙ্ক শেয়ার করবো আপনাদের সাথে, সবাইকে বলবেন, যারাদের সহিহ শুদ্ধ কোরআন এখনো আমরা শিখতে পারিনি, তারা ওই ক্লাসটি জয়েন করবো। আপা ইউএসএ তে থাকেন, আমেরিকাতে, ওখান থেকে তিনি ক্লাসটি পরিচালনা করেন। তো এই ক্লাসটি সবাই জয়েন করবো ইনশাআল্লাহ। তো এটা আপা এখনো ক্লাসে আছেন, ইনশাআল্লাহ কোনো সময় আপনাদেরকে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো খেয়াল করেন তাহলে ইলমে তাজবিদ, এটা হলো কি, যেখানে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়। তারপর আসি শব্দ গঠন। আমরা জানি আরবিতে কোনো শব্দ গঠন করতে হইলে তার মধ্যে কমপক্ষে 3টি অক্ষর লাগে, 3টি অক্ষরে একটি শব্দ হয়। তো শব্দ নিয়ে আলোচনা করা হয়। আরেকটা হচ্ছে ইলমুন নাহু বা ব্যাকরণ বিজ্ঞান, অর্থাৎ একটা শব্দের শেষ অক্ষরে বা কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়, আমরা পড়েছি।
কয়েকটি শব্দ মিলে একটি বাক্য বা বাক্য অংশ হয়। এখন সেই বাক্য অংশ বা বাক্যকে একটা শব্দের সাথে একটা শব্দের সাথে জয়েন করতে হবে, মিলাইতে হবে, তারপরে তো বাক্য হবে। তখন শব্দের শেষে জবর দিব না, জের দিব না, পেশ দিব। তো এই বিষয় নিয়ে এই নাহতে আলোচনা করা হয়। আর শব্দ কিভাবে গঠন হবে, যেমন আমরা বলছিলাম যে মুসলিমুন একটা শব্দ, নাহুর মধ্যে শেষ অক্ষরে জবর হবে, জের হবে না, পেশ হবে, এই বিষয় নিয়ে গ্রামারের মধ্যে, ব্যাকরণের মধ্যে আলোচনা করা হয়। কিন্তু এই শেষ অক্ষর আগ পর্যন্ত এর মধ্যে পেশ হবে, প্রথম অক্ষরে জবর জের পেশ কি হবে, শেষ মাঝখানে কি হবে, তারপরের অক্ষরে কি হবে, জবর হবে, জের হবে না, পেশ হবে, এই বিষয়ে ইলমে সরফের মধ্যে এখানে আলোচনা করা হবে। আর শব্দের শেষ অক্ষর অর্থাৎ যখন বাক্য গঠন করব, সেক্ষেত্রে শেষে শব্দের শেষে কি হবে, জবর হবে, জের হবে না, পেশ হবে, দুই জবর না, এক জবর না, এক পেশ। তো এই বিষয় নিয়ে এই ব্যাকরণের মধ্যে আলোচনা করা হয়। তো আমরা এই দুইটাই শিখবো। তবে এই যে আমরা যে ক্লাস বর্তমানে আছে, এটা হলো ইলমুন নাহু, অর্থাৎ বাক্য কিভাবে গঠন করতে হয় এই বিষয় শিখবো। আর 50% বা 60% কর্নিং ওয়ার্ড যেখানে আমরা শিখবো, সেখানে শব্দ গঠন করা শিখবো ইনশাল্লাহ। আমরা মূলত এই দুইটা বিষয় নিয়েই ফোকাস করবো আমাদের এই ক্লাসে। আর চতুর্থ নম্বর বলেছিলাম যে অলংকার শাস্ত্র, বা আমরা বাংলা বলি সাহিত্য বিজ্ঞান, সাহিত্য শাস্ত্র। এখানে সাহিত্য একটা শব্দের সাহিত্যপূর্ণ ভাষা যখন আমরা বলে থাকি, তো মানুষ তাদের ভাষা শুনতেই থাকে। আর কত সুন্দর তার উচ্চারণ, কত সুন্দর তার বলার স্টাইল, বা তিল বলে তালকে বোঝানো, ছোট একটা জিনিস উল্লেখ করে বড় একটা জিনিসকে বুঝিয়ে দেওয়া। যেমন তো এই বিষয়গুলো হচ্ছে কি ফাসাহা বা বালাগা, যেটাকে বলি আরবিতে বলে ফাসাহা ওয়াল বালাগা, অর্থাৎ সাহিত্য বিজ্ঞান বা অলংকার শাস্ত্র। তো এটা কোরআন শরীফের খুবই বা আরবিক ল্যাঙ্গুয়েজের সবচেয়ে উচ্চ প্রকারের একটি শাস্ত্র এটি। তো আমরা বেসিকে তাজবিদ শিখি, তারপরে ইলমে সরফ, তারপরে কি ইলমে নাহু। তো আমরা এখানে ইলমে তাজবিদ নিয়ে আমাদের হালিমা রফিক আপা পড়াচ্ছেন, আর ইলমে সরফ এবং ইলমে নাহু নিয়ে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসের মধ্যে শিখবো। ওস্তাদ জি, এই যে এরপরে সাহিত্যের যে বিজ্ঞান, আরবি উচ্চারণটা একটু যদি বলতেন। ইলমুন ইলমুল বালাগা, ইলমুল বালাগাতি ওয়াল ফাসাহাতি, বালাগাতি ওয়াল ওয়াল ফাসাহাতি, ইলমুল বালাগাতি ওয়াল ফাসাহাতি। বালাগাতি। একদম বাক্য গঠন করলাম, এখানে যে পেশ দিলাম, কেন পেশ দিলাম, জের দিলাম শেষে, দ্বিতীয় শব্দে কেন দিলাম, এখানে কেন জের দিলাম, এই বিষয়ে আলোচনা হবে এর মধ্যে। আর ইলমুন শব্দ একক শব্দ, এটা ইলমে সরফ আলোচনা করা হবে। আর এই শব্দটা সাহিত্যপূর্ণ কিনা এই বিষয়ে আলোচনা হবে কি সাহিত্য বিজ্ঞানে। এটা হলো ইলমুল বালাগাতি ওয়াল ফাসাহাতি। আচ্ছা, এবার আসেন বেসিক ভাবে করেছিলাম যে কোন একটা শব্দ, আমরা সবাই জানি জবর জের পেশ, এটা মূলত ফার্সি শব্দ। জবর জের পেশ, তারপরে সেখানে ব্যবহৃত হচ্ছে উর্দুতে, হিন্দিতে, এরপর আমরা ব্যবহার করছি এটাতে বাংলাতে। তো বাংলায় জবর জের পেশে আমরা চিনে থাকি, ছোটবেলা থেকে আমরা পড়েছি জবর জের পেশ। কিন্তু আরবিতে দুইটা নাম আছে, পেশের দুইটা নাম, জবর দুইটা নাম, জেরের দুইটা নাম। একটা হলো তাজবিদ, যারা এই তাজবিদ নিয়ে পড়াশোনা করে, টিচিং করে, তারা এটার একটা নাম দিয়েছে জবরদের পেশের। তাদের নিকটে পেশকে বলা হয় দম্মা, জবরকে বলা হয় ফাতহা, আর জেরকে বলা হয় কাসরা। আর যারা এই বিজ্ঞান নিয়ে আলোচনা করে, ব্যাকরণ নিয়ে আলোচনা করে, তাদের কাছে আরো ভিন্ন একটি নাম। পেশকে বলা হয় রফা, জবরকে বলা হয় নসব, আর জেরকে বলা হয় জার। সাথে আরবি আগেরটাও লেখা আছে দম্মা ফাতহা কাসরা, এটাও লেখা আছে, আর বাংলা উচ্চারণ দেওয়া আছে। এর আগে আমরা একটা জিনিস শিখবো, জানবো যে আমরা জানি আলিফের উচ্চারণ আ, আর এই আ থেকে জবর বের হয়েছে, আর ইয়ার উচ্চারণ ই, এই ই থেকে ইয়ার থেকে জের বের হয়েছে। আর ওয়াও এর উচ্চারণ হলো উ, এই উ থেকে পেশ বের হয়েছে। তাহলে আলিফ ইয়া ওয়াও, বা আলিফ ওয়াও ইয়া, যেটা আপনার বলতে সুবিধা। তাহলে আলিফ বের হয়েছে, আলিফের থেকে কি বের হয়েছে, জবর। জবর। ইয়ার থেকে কি বের হয়েছে, জের। আর পেশ থেকে কি বের হয়েছে, ওয়া থেকে। ওয়াও থেকে পেশ বের হয়েছে। জি। তাহলে আলিফ থেকে জবর, ইয়ার থেকে জের, ওয়াও থেকে পেশ বের হয়েছে। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আলিফের একজন হলো অ্যাসিস্ট্যান্ট, আর একটা হলো কি বস, আর একটা বসের অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার আর কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাই না? সাধারণত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেশি অ্যাক্টিভ থাকে কখন, যখন ম্যানেজার না থাকে। যখন মন্ত্রী না থাকে তখন প্রতিমন্ত্রী, যখন বস না থাকে তখন তার কি অ্যাসিস্ট্যান্ট কাজ করে। তো যখন বস থাকে তখন আর অ্যাসিস্ট্যান্ট
এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় না তখন। তখন কি বসের এক সাইনে কাজ হয়ে যেত, অ্যাসিস্ট্যান্টের সাইন না হলেও চলবে। আর এখন তো কারণ যদি বস না থাকে তখন কি অ্যাসিস্ট্যান্টের কাজ চালানো হয় সহযোগী দিয়ে। যাই হোক, মেন হচ্ছে আলিফ। আলিফ যদি থাকে তখন আর ওই শব্দ জবরদের পেশ আর গণনা করা হবে না। আলিফ ওয়াও ইয়া, কোন শব্দের মধ্যে যদি আলিফ ওয়াও ইয়া থাকে তাহলে এই জবর জের আর পেশে গণনা করা হবে না, কারণ আসলটা আছে, ডুপ্লিকেট তখন থাকলেও ওটার হিসাব হবে না, এটা মাথায় রাখবেন। তাহলে আলিফ থেকে জবর, তাহলে জবর বের হয়েছে আলিফ থেকে, জের বের হয়েছে ইয়া থেকে, আর পেশ বের হয়েছে ওয়াও থেকে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম এখানে জবর জের পেশ কোথা থেকে বের হয়েছে। রফা হলো আচ্ছা, মারফু, জবর আরেকটি হলো কথা হচ্ছে মানসুব। তাহলে পেশকে বলা হয় রফা, রফা আর তার তাসবিদের ভাষায় বলা হয় দম্মা, রফা দম্মা। তাহলে বলেছিলাম কোন শব্দের শেষ অক্ষরে পেশ হইলে ওই শব্দকে বলা হবে মারফু। কোন শব্দের শেষ অক্ষরে পেশ হইলে ওই শব্দকে কি বলা হবে? মারফু, মানে পেশ বহনকারী। জানেন, আমি বলেছিলাম যে কোন একটা মানুষ যদি দাড়ি রাখে, বলে কোন দাড়িওয়ালা, দুধ নিয়ে যেতেছে, তাকে কি বলবেন? দুধওয়ালা। টুপি পরে আছে, টুপিওয়ালা। বরকা পরেও আছে, বরকাওয়ালি। বুঝতে পেরেছেন? তাহলে যে যে জিনিসটাকে ধারণ করে তাকে ওই নামে তার পরিচিত হয়। তো কোনো শব্দ যদি তার শেষে পেশকে মাথায় নিয়ে থাকে, পেশের বোঝা বহন করতেছে, তাহলে ওই শব্দকে কি বলা হবে? পেশযুক্ত শব্দ বা পেশের অবস্থানে আছে। আর যদি জবর থাকে একই নিয়মে তাকে বলা হবে জবরযুক্ত শব্দ বা জবরওয়ালা শব্দ। আরবিতে বলা হবে মানসুব। মানসুব মানেই নাসাব, মানে জবর, সেখান থেকে যাকে জবর দেওয়া হয়, অর্থাৎ যে শব্দের শেষ অক্ষরে জবর দেওয়া হয় তাকে বলা হয় মানসুব। আর কোন শব্দের শেষ অক্ষরে জের হলে তাকে বলা হয় মাজরুর। কোন শব্দের শেষ অক্ষরে জের হলে তাকে কি বলা হয়? মাজরুর। তাহলে মারফু পেশের অবস্থান, অর্থাৎ শব্দের শেষে পেশ হয়েছে। মানসুব জবরের অবস্থান, অর্থাৎ শব্দের শেষে জবর হয়েছে। আর মাজরুর জেরের অবস্থান, অর্থাৎ শব্দের শেষে জের হয়েছে। কথা বুঝতে পেরেছি? জি, এটা সারা জীবন মনে রাখবো। আমরা যেহেতু গ্রামার বলতেছি, গ্রামারের পরিভাষাটা মনে রাখবো, তাসবিদের পরিভাষা তাসবিদে মনে রাখবো, এখানে গ্রামার পরিভাষা মনে রাখবো। তাহলে আমরা সব এরপরে যখন আমরা আলোচনা করবো মারফু মানসুব মাজরুর বলবো শুধু, তখন আমাকে বুঝে নিতে হবে মারফু মানে শব্দের শেষ অক্ষরে পেশ হয়েছে, মানসুব মানে শব্দের শেষ অক্ষরে জবর হয়েছে, আর মাজরুর মানে শব্দের শেষ অক্ষরে কি হয়েছে? মাজরুর মানে শব্দের শেষ অক্ষরে জের হয়েছে। আর এখানে একটি কথা, জবর হোক, এক জবর হোক বা দুই জবর হোক, জবর জবরই, তাকে মানসুব বলা হবে। কোন শব্দের শেষে এক জবর হইলো মানসুব, দুই জবর হইলো মানসুব। এক পেশ হইলো মারফু, দুই পেশ হইলো মারফু। এক জের হইলো মাজরুর, দুই জের হইলো মাজরুর। এখন কথা বলতে পারেন তাহলে এই জবর আর দুই জবরের পার্থক্য কিভাবে বুঝবো? ওই যে বললাম, কোন একটা শব্দের মধ্যে আল হইলে তানবিন হবে না। দুই জবর দুই পেশকে কি বলে? তানবিন বলে। কিন্তু দুই জবর দুই পেশ হবে না কখন? যখন শব্দের মধ্যে আল আসবে। বুঝতে পারছেন? তাহলে যদি বলি যে কোন একটা শব্দ এর মধ্যে জবর তানবিন কেন হলো না, বলবেন তো এর মধ্যে আল আসছে। এটা কি আল আছে? আর আল না থাকলে কি হবে? তানবিন হবে। তানবিন হবে। তানবিন হবে তো আল হবে না, আল হবে তো তানবিন হবে না। আচ্ছা, এই হলো কথা। যেমন মুসলিমান, এটা মানসুব না মারফু না মাজরুর? মানসুব। মানসুব। মানসুব, কারণ মানসুব। এটা শব্দের শেষে কি জবর আছে। এখন জবর। এখন যদি বলি আল। আল মুসলিম, এখন যদি বলি আল মুসলিমা, তাহলে কি এটা? একটা জবর চলে যাবে, তখন কি হবে? এটা মারফু মানসুব না মাজরুর? মানসুবে থাকবে। হবে মানসুবই হবে। মানসুব। ভাই দুই জি। জবর থাকলো জবর, এক জবর থাকলো জবর, তাই না? জি। হ্যাঁ, কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। বেশি খেলে মোটা হয়, কম খেলে কি হয়? পাতলা হয়। আচ্ছা, তারপর আসছেন, তারপর এটা আমরা শিখলাম। আর এখানে দুই নম্বর সূত্র, এক নম্বর সূত্র একটু পরে বললাম। দুই নম্বর সূত্র বললাম, কোন একটা শব্দের মধ্যে আল হইলে
তানবিন তানবিন হবে হবে না, না, আর তানবিন আবার হলে তানবিন আল হলে হবে আল না। হবে না। জি, জি। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, ডেফিনিট, তার বাংলা অর্থের মধ্যে টি বাটা ইংলিশে দা ব্যবহৃত হবে বা দি ব্যবহৃত হবে। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন, ইংলিশে এ বা এন ব্যবহৃত হবে। কথা বুঝতে পেরেছি? জি আচ্ছা, তারপর আসেন এক্সাম্পল আমরা নিয়ে নিই। এখানে এক্সাম্পল আমরা দেখছি এখানে, এই যে কিতাবুন মুসলিমুন, কিতাবুন মানে একটি বই, মুসলিম মানে একজন মুসলমান, ঠিক আছে? আর এখানে আল আসলে কি হবে? আল মুসলিম অর্থ কি হবে তখন? একজন মুসলিম। মুসলিমটি, মুসলমানটি, মুসলিমটি। আল কিতাবু কিতাবটি, কিতাবটি, বইটি। বইটি, কিতাবটি। বইটি বা আচ্ছা, কিতাবটি। জি। এটা 2 নম্বর সূত্র। আর 3 নম্বর সূত্র হলো কোন একটা শব্দ জন্মগত ভাবে, অর্থাৎ একটা শব্দ যখন একক শব্দ থাকবে, তার মানে কি সে নর্মাল অবস্থায় থাকবে। নর্মাল অবস্থার কি ওইটা পেজ যুক্ত হবে এবং কি হবে? নরমালি পেজ যুক্ত হবে এবং অনির্দিষ্ট হবে, তানবিন যুক্ত, ইনডেফিনিট হবে এবং কি পেজ অনির্দিষ্ট হবে। যুক্ত হবে। কোন একটা শব্দ নরমালি কি হবে? জন্মগত ভাবে শব্দটা কি হবে? তানবিন অনির্দিষ্ট যুক্ত হবে। হবে। যেমন ধরেন এই শব্দটা একক শব্দ একটা বললাম, যেমন ধরেন এখানে শব্দটা কি? মুহাম্মাদ। মুহাম্মাদুন, কি পড়েন দেখি, এটা পড়েন দেখি। মুহাম্মাদুন, মুহাম্মদ, মুহাম্মদ শেষে কি হবে? দালের মধ্যে কি হবে? মোহাম্মদুন, দুই পেশ হবে, দুই পেশ হবে। কেন মুহাম্মাদুন দুই হবে, পেশ? তানবিন কেন হবে, দুই পেশ হবে? কেন পেশ পেশ যুক্ত হবে। হবে? মুহাম্মাদুন, এটা ইসিম নাম। না মুহাম্মাদিন হবে, এটা নাম তো মুহাম্মাদুন। কি হয়েছে? আমি এটা মোহাম্মদান বললাম, সমস্যা কি বলেন? মোহাম্মদান বললাম, ভুল ধরবেন? না, ভুল হবে না। এখানে কি হবে? জবর হবে, জের হবে না পেশ হবে? পেশ, হবে এটা ফেস। পেশ হবে, কেন পেশ হবে হবে। পেশ? কেন? ওয়াই? কারণ এটা জন্মগত হবে। জন্মগত ভাবে হ্যাঁ, ইসম পেশ যুক্ত হয়। বলবো ভাই, এটা হলো জন্মগত ইসম পেশ শব্দ, এর শুরুতে কোনো কন্ট্রোলার নেই। শুরুতে কি নেই? জবরের কন্ট্রোলার নেই, জেরের কন্ট্রোলার। কিভাবে বুঝবো ভাই? দেখাই যাচ্ছে শুরুতে কিছু নাই, তাই না? তো শুরুতে কিছু না থাকলে তার কি, তার মানে কি নর্মাল অবস্থায় আছে এটা। তখন কি বলবো? পেশ পড়বো এবং কি এক পেশ, দুই পেশ পড়বো, আর না, তাই না? আমি যদি ইনডেফিনিট করবো। আমি যদি দুই জবর দিই তাহলে কি ভুল হবে? দুই জবর যদি থাকে, বললাম তো দুই জবর থাকে, তার মানে এটা নর্মাল অবস্থায় নেই, তার শুরুতে কোনো কন্ট্রোলার অবশ্যই থাকবে। শুধু শুধু দুই জবর হবে না, শুরুতে কোনো শব্দ থাকবে বা কোনো অক্ষর থাকবে যে তাকে জবর বা জের করে দিচ্ছে, সে শুরুতে দাঁড়িয়ে থাকবে। যেমন একটা এক্সাম্পল দেখি, শুধু যদি ইন্না একটা কন্ট্রোলার আছে, ইন্না নামে একটা কন্ট্রোলার, তারপরের শব্দকে জবর দেয়। খেয়াল করেন, যেমন ইন্না শব্দরা শুরু এটা তারপর শব্দকে জবর দেয়, তাহলে কি ইন্না হবে? তখন কি আসবে? মুহাম্মাদান হবে। কথা বুঝতে পেরেছেন? জি নিশ্চয় তিনি রাসূল নাকি? জি, নিশ্চয় তিনি রাসূল, এটা নিয়ে বুঝাইছে উস্তাদ। বুঝলাম না। ইন্না, ইন্না দিয়ে কি বুঝাইছে? ইন্না দিয়ে অর্থটা? আমি বললাম ইন্নার পরের শব্দ সবসময় জবর যুক্ত হয়। আচ্ছা, এখানে এই নিয়ম। জি, আচ্ছা। একটা এক্সাম্পল দিলাম যে একটা শব্দের মধ্যে বা বলে, আপনি বললেন না যে নর্মাল অবস্থায় কি আসে? পেশ আসবে। জি, দুই পেশ। এখন যদি জবর আসে তাহলে কি হবে? বললাম খালি খালি জবর আসবে, শুরুতে খালি শব্দ জবর যুক্ত হবে না, আর শুরুতে কোনো না কোনো কন্ট্রোলার থাকবে। যেমন একটা এক্সাম্পল, অনেক কন্ট্রোলার আসে, তার মধ্যে একটা কি ইন্না, জি জি, ইন্না তারপরে আচ্ছা। শব্দ জবর দেয়। তাহলে এখানে কি এটা খালি খালি আছে? এটা না, শুরুতে একটা শব্দ বসে আছে, একটা অক্ষর বসে আছে, যে কি তারপরে শব্দকে জবর, এই মোহাম্মদকে জবর করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? অথবা তার জেরের মানে কোনো মোহাম্মদ কন্ট্রোলার যদি থাকবে। একা একা যেমন থাকে, মোহাম্মদ শব্দটা যদি একটা ওয়ার্ড কি? একটা একা থাকে, তাহলে কি আমরা এটা ধরে নেব যে দম্মা হবে না? একা থাকলে দম্মা হবে। একা থেকে জন্ম হবে। যেমন বি আসছে,
বিটা অতিরিক্ত একটা অক্ষর। এই যে বি আসলে তারপরে শব্দ জের যুক্ত হবে, বি মুহাম্মাদিন, এই জের আসছে, তাহলে কি মোহাম্মদ কি একা আসছে এখানে? না, তাহলে আর আগে কিছু আছে, কেউ আছে। শুরুতে কিছু কন্ট্রোলার থাকবে, কথা বুঝতে পেরেছেন? শুরুতে কোনো কন্ট্রোলার না থাকলে পেজ যুক্ত হবে। বুঝতে পারছি। সবার কাছে জিনিসটা ক্লিয়ার? শব্দের আগে কোনো কন্ট্রোলার না থাকলে এটা পেশযুক্ত শব্দ হবে। জি, শব্দের আগে কোনো কন্ট্রোলার না থাকলে এটা পেজ যুক্ত হবে। আর কন্ট্রোলার থাকলে, জবরের কন্ট্রোলার থাকলে শব্দটা জবর যুক্ত হবে, আর জেরের কন্ট্রোলার থাকলে শব্দটা জের যুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। কে বুঝতে পারেন না বলেন দেখি? সবার কাছে ক্লিয়ার জিনিসটা? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে ইন দ্য ফিউচার, আর আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, Present. তাহলে একটা শব্দ নরমালি কি হবে? জন্মগতভাবে অর্থাৎ একক শব্দের সেটা সবসময় পেজ যুক্ত হবে এবং তানবির দুই পেজ যুক্ত হবে, নাকেরা হবে। আচ্ছা, এলো গেল। এখন একটা কথা শুনেন, তাহলে এই দুইটা সূত্র তো আমাদের মুখস্থ হয়ে গেছে, তো নরমাল একটা বিষয়। আর একটি সূত্র পড়ে আমরা সামনে দিকে যাব, সেটা হচ্ছে, খেয়াল করেন, কোন একটা শব্দের শেষ অক্ষরে, কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে কি বলা হয়? আরব বলে। কি বলে? আরব। এটা শুধু মনে রাখবেন, মুখস্থ করতে হবে না। একটা শব্দের শেষে পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন? যেমন মুসলিমুন, এটা কি ছিল? নরমালি মুসলিমুন ছিল, তাই না? জি, মুসলিমুন ছিল, একা মুসলিমুন থাকলে তো ছিল। মুসলিমুন এখন লিখবে। কি হলো? মুসলিমান হলো, তাহলে শেষে পরিবর্তন হলো না, পেশ থেকে জবর হয়ে গেছে। আর এখানে মুসলিমিন, মুসলিমিন, এখানেও পরিবর্তন হয়েছে, তাই না? জি খেয়াল করুন, কোন শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হইলে ওই পরিবর্তনের নাম হলো আরব। কি বলে? ইরাব, মানে শব্দের spelling শেষে যে ইরাব। পরিবর্তন হয় তাকে ইয়ারাব বলে। হ্যাঁ, শব্দের শব্দের শেষে শেষে যেই পরিবর্তন হয় ওই পরিবর্তন হয়। পরিবর্তনের নামকে আরবিতে বলে আরব। ইংলিশে বলে স্ট্যাটাস, অবস্থান। বাংলায় বলে অবস্থান। মানে শব্দের শেষের অবস্থানটা কি? ইরাব। পেশের অবস্থান, না জবর অবস্থান, না জের অবস্থান? এই অবস্থানকে আরবিতে বলে আরব। আরব এভাবে লেখে, পরিবর্তনকে ইরাব বলে। এটা আরব। হামজা, কেসরা, আইন। আরব, আরব মানে কি? অবস্থান, বা ইংলিশে বলে স্ট্যাটাস। ইংলিশে কি বলে? স্ট্যাটাস। আর বাংলা বলে কি? অবস্থান। কথা বুঝতে পেরেছি? এই আরব, স্ট্যাটাস, অবস্থান একই জিনিস। অর্থাৎ শব্দের শেষের অবস্থানটা কি? তাহলে আরব বলা হয় শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে কি বলে? আরব বলে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে কি বলে? শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে ইয়ারাব বলে। পরিবর্তনকে শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় আরবুন। আচ্ছা, তাহলে শব্দের পেশকে আরবিতে কি বলা হয়? রফা। রফা। খবরকে বলা হয় নসব, জেরকে বলা হয় জার, তাই না? আর শব্দের শেষে যদি পেশ হয় তাকে বলা হয় কি? মারফু। জবর হলে বলা হয় মানসুব, আর জের হলে বলা হয় মাজরুর। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এই জবরদের পেশকে দুই জবর দুইদের দুই পেশ হোক, বা এক জবর একদের এক পেশ হোক, একে কি বলে? এগুলো মূলত এক একটা হলো কি, তিনটাকে একত্রে বলা হয় হরকত। জবরদের পেশকে কি বলা হয়? হরকত। হরকত বলা হয়। আর হরকত যখন শব্দের শেষে আসে তাকে বলা হয় আরব। কথা বুঝতে পারছেন? শব্দের শেষ অক্ষরে পরিবর্তন কি বলে? আরব বলে। শব্দের শেষে পরিবর্তন তাহলে হরকতের মাধ্যমে, হরকত মানে জবরদের পেশ, তাই না? তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, অর্থাৎ
তো জবরদের পেশের মাধ্যমে হয়। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে জবরদের পেশের মাধ্যমে যদি শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় এআরাব হয়েছে হরকতের মাধ্যমে। এক আরবিতে বলে এআরাব বিল হারকাত। কি বলে? এআরাব বি হারকাত, এআরাব বিল হারকাত মানে জবরদের পেশ, অর্থাৎ শব্দের শেষে জবরদের বা পেশ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি এখানে আমরা পড়লাম না, খেয়াল করেন, হরকত বা এআরাব স্ট্যাটাস বিবরণ। হরকত মানে জবরদের পেশ, তাই না? এই জবরদের পেশ জি। যখন শব্দের শেষে আসে তাকে বলা হয় ইরাব। এআরাব, তাই না? এআরাবের মূলত এআরাব অর্থ কি? শব্দের শেষে পরিবর্তনকে। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, জবরদের পেশের মাধ্যমে হয়, কখনো হরফের মাধ্যমে হয়, অর্থাৎ এই আলিফ ওয়াও ইয়া ডাইরেক্ট চলে আসে কখনো কখনো। কথা বুঝতে পেরেছেন? তো জি যেটা নড়াচড়া করে, যেটা নড়াচড়া এদিকে একবার যাবার দিয়ে পেশ হয়, যেটা নেতা খেয়াল করেন, হারাকাত। আলিফ থেকে জি, কি বের হয়েছে? জবর। ইয়ার থেকে যাবার জের, ওয়াও থেকে পেশ, দের পেশ পেশ। এলে কি? জবরদের পেশ। তাহলে এই জবরদের পেশ করতে পেরেছে আলিফ ওয়াও ইয়া থেকে। তো কখনো কখনো এই আলিফ ওয়াও ইয়া নিজেই চলে আসে। ও সরি তো কোনো না, কথা বুঝতে- ওইটা কি বাকি করলাম। কথা বুঝতে পেরেছেন? মূলত শব্দের সাথে কি হয়? জবরদের পেশ হয়। তো কখনো কখনো কি করে? আলিফ ওয়াও ইয়া নিজেই চলে আসে। তখন কি বলবেন? তখন বলবেন শেষে পরিবর্তন কিসের মাধ্যমে হয়েছে? আলিফের মাধ্যমে হয়েছে, বা ইয়ার মাধ্যমে হয়েছে, বা ওয়াওয়ের মাধ্যমে হয়েছে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ, যে শব্দের শেষে পরিবর্তনকে ইয়ারাব বলে। এআরাব বলা হয়। শব্দের শেষে এটা হয় পরিবর্তন কখনো কখনো হরফের মাধ্যমে, কখনো হরকতের মাধ্যমে। হ্যাঁ, কখনো হরকতের মাধ্যমে হয়, কখনো হরফের মাধ্যমে হয়। কথা কিন্তু একদম সহজ, কিন্তু অনেকের কাছে মনে হয় খুব হার্ড মনে হচ্ছে। আমি সবার কাছে হাম্বল রিকোয়েস্ট, সবার কাছে প্লিজ কেউ হার্ড মনে করে কেউ যাবেন না। আমি আছি যে পর্যন্ত আমি স্যারেন্ডার না করবো সে পর্যন্ত মনে করবেন অপশন বাকি আছে। তার একটা কথা প্রশ্ন, স্যারেন্ডার যেটা করে নেন ইনশাআল্লাহ। জি, এই যে হার্ড মনে করে চলে গেছিলাম, কিন্তু ভুল করছি, আবার বুঝতে পারে আবার আসছে। বুঝলাম না। আমি হার্ড মনে করে চলে গেছিলাম, তারপরে নিজের ভুল বুঝতে পারছি, পরে আবার ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, এরকম এই জন্য সরকার আমি বলতেছি যে পর্যন্ত এই আমি জন্য স্যারেন্ডার টাইম না নষ্ট করবো না আমি করে পারতেছি থাকতে না। হবে আর কি। আর আমি একটা কথা বলি, ইনশাল্লাহ এখানে আজ পর্যন্ত স্যারেন্ডার করা হয়নি। গ্রামার আমার কাছে কোনো ভ্যালিউ নেই গ্রামারের, কারণ গ্রামার নাথিং, শুধু একটা বল না মরিচিকা, তার কাছে আমি স্যারেন্ডার কেন করবো? কিন্তু আমরা ভয় পাই ওস্তাদ, আমরা গ্রামারে অনেক ভয় পাই, আমরা যে পারি না এই জন্য ভয় পাই, পারলে এই জন্য কথা। ভয় পাই। সেটা বললাম। দেখেন আপনার কাছে ইংলিশ কত সহজ, একদম বড় মুহাদ্দিস সাহেব আলিম, বড় মুফতি বাংলাদেশের, তারা ডেকে নিয়ে আন, স্যার দুইটা লাইন ইংলিশ পড়েন, হ্যাঁ দেখুন তার উদু ছুটে গেছে। বুঝতে পারছেন? কিন্তু আপনার কাছে কিন্তু দিস ইজ নাথিং। কিন্তু ভয় কাকে বলে? ভয় অপরিচিত। ভয় হলো মনে করেন যে একাকিত্বকে ভয় বলে, যেদিন জানি না পরিস্থিতি সেটাকে ভয় বলে মানুষের। বুঝতে পেরেছেন? তো এর মানে গ্রামার আমাদের ভয়, কারণ গ্রামার আমরা জানি না। ইংলিশ হলো হুজুরদের জন্য ভয়, কারণ হুজুরা ইংলিশ জানে না। আর আপনার জন্য গ্রামার হলো ভয়, হুজুররা গ্রামার পানি তাদের কাছে কিছুই নাই না। আপনার কাছে হলো ইংলিশের ভয়, হুজুরদের কাছে গ্রামারের ভয়। কি বলে ইংলিশের আপনার কাছে গ্রামার অনেক ভয়। আরবি ভাই, জি। হ্যাঁ, এই জন্য আসলে কিন্তু দুইটা, আপনি তো জানেন ইংলিশ কত সহজ, কিন্তু হুজুরদের কাছে জিজ্ঞাসা করুন, আরব কোন দেশে যান, আরব বড় বড় দেখেন না, তারা ইংলিশে কি করে? তারা হলো আরবিশ করে ফেলাইছে। ইংলিশে কি করে? আরবিতে তারা আরবিশ করে ফেলে, ইংলিশে যখন আরবিতে উচ্চারণ করে আরবিশ করে ফেলে। এটা তো এই অবস্থা। তো গ্রামার বিশ্বাস করেন কিছুই না। আমি বলে দিই, এই তো জবরদের আপনার শব্দের ক্লাসে রুটিনটা যে দিছেন, হ্যাঁ, ওইটা তো শুধু এই যে 2টা সকালে আর রাতে নাকি কি দিছেন যে, আর আপনি আর কোনো ইয়ে নাই দুপুরে বা অন্য কোনো সময় নাই ওস্তাদ? আবার আমার সকালে একটা শব্দ কোরআনিক ক্লাস হয় প্রতি রবি মঙ্গল বৃহস্পতি, ওইটা আমরা প্রতিদিন করার চেষ্টা করতেছি, কিন্তু ওই কয়টা সময় থেকে? শিক্ষার্থী পাওয়া যায় না। আর দুপুরে আমার ক্লাস দুপুরে করতে হবে, সমস্যা নেই, কিন্তু আপনারা যদি রেডি থাকেন, আপনার 10-12 দিন একত্রিত হয়েছেন দুপুরে পড়াবো না, আমার যে কোনো সময় পড়াতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওস্তাদ আমার একটু, আমি কি রুটিনটা পাবো? আমি যে আজকে জি, জি, জয়েন হলাম। অবশ্যই। আপনি কি লিঙ্ক পেয়েছেন? আমাদের ক্লাসের লিঙ্ক পেয়েছেন? জি, লিঙ্ক দিয়ে এখন ঢুকেছি। জি, আচ্ছা, ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়েছেন?
জি পাইছি এখন তো। তাহলে ওখানে আমি দিয়ে দেবো, আবার দিয়ে দেবো ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। বলছি যে রবি মঙ্গলবারে যে সকালে ক্লাসটা এটা কটার সময় হয়? রবি মঙ্গলবার বৃহস্পতিবার ক্লাসটা হবে আবার এই সকাল এই যে এই 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা। এখন তো মাগরিব তো আগে আসতেছে, এই জন্য হয়তো বা আধা ঘন্টা পিছিয়ে যাবো আমরা। না আমি সকালে ক্লাসটা বলছি। ও সকালের ক্লাসটা তো আবার হয় না, গ্রামার ক্লাস হয় না। বাকি কেউ যদি আপনি বললাম 10-12 জন একত্রিত হইলে আমি করাতে পারবো, সমস্যা নেই। কিন্তু শব্দে ক্লাসটা কখন? ও 7টা থেকে শুরু হয় বইটা। সকাল? জি সকাল 7টা। আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা লিঙ্কটা দিয়ে দিন ওস্তাদ। জি ইনশাল্লাহ। আগে তো করতাম এই ক্লাসটা 7টা বুঝতে যে আজকে তো সকাল খুব সহজে ঢুকতে পারলাম। এটা এইভাবে সহজে ঢুকতে পারবেন ইনশাল্লাহ। হয়তো বা না আলহামদুলিল্লাহ ক্লাসের মধ্যে অনেক আজকে যেমন লিঙ্কটা দিতে দেরি হয়েছে 2-3 মিনিট, সেজন্য হয়তো মানে ঢুকতে খুব পারেন সহজে ঢুকে গেছি, ওই দিন তো অনেক চেষ্টা করলাম, পারলাম না। ইনশাল্লাহ ঢুকতে পারবেন। লিংক তাহলে কি খেয়াল করে আমরা হবে না একই লিংক থাকবে? হ্যাঁ সবসময় একই লিঙ্ক থাকলে ভালো হয়, লিঙ্ক খুব ভালো হয়। সেম লিঙ্ক থাকবে ইনশাল্লাহ। আমাদের তো আসলে এক জায়গা থেকে এটাকে সেম ট্রান্সফার লিঙ্ক করে থাকবে দিতে ইনশাল্লাহ। আমি গ্রুপে ঢুকতে পারি না এখনো, আমি অন্য জায়গা থেকে ঢুকছি। আচ্ছা ইনশাল্লাহ সবসময় একই লিঙ্ক পাবেন, এটা লিঙ্ক কখনো পরিবর্তন হবে না। আচ্ছা তাহলে খেয়াল করে আমরা শেষ সূত্রটা যে যাই নেই। তাহলে শব্দের শেষের পরিবর্তনকে বলা হয় এরাব। এহরাম। এরাব। এরাব। শব্দের দেখ এরাব স্ট্যাটাস বলা হয় শব্দের শেষ অক্ষরের শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এরাব। দুই প্রকার। জি 9টায় ক্লাসটা শেষ হবে না? এই ক্লাসটা কয়টার থেকে কয়টা? এটা তো 7টা থেকে 8টা। তাহলে বলছিলাম শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এরাব। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে হয়। তাহলে তাকে বলা হবে কি এরাব হয়েছে হরকতের মাধ্যমে। জি ওস্তাদ জি আমরা এরাবুন বিল হারকাতি। জি আচ্ছা আর তো কখনো আলিফ ও ইয়ার মাধ্যমে হয়, তাকে বলে এরাব বিল হরফ। আলিফ ও ইয়া হলো অক্ষর না গিলা, আলিফ ওয়াও ইয়া। আলিফ ও ইয়া এগুলো তো অক্ষর তাই না? জি এটা তো মাদ না, আলিফ হরফ স্যার এগুলা। আলিফ মাদ ওয়া মাদ ইয়া মাদ হরফ। জি আলিফ ওয়াও ইয়া এগুলো অক্ষর না, হরকত না গিলা। আর এগুলো হরকত হলো কি জবরদের পেশ। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, কখনো হরফের মাধ্যমে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে 3টা জিনিস বললাম আজকে। সূত্র নম্বর 1 এরাব, সূত্র নম্বর 2 আল হলে তানবিন হবে, তানবিন হলে আল হবে না। আর সূত্র নম্বর 3 নরমালি একটা সূত্র কি হবে, জন্মগত হবে মারফু এবং অনির্দিষ্ট হবে, ইনডেফিনিট হবে। অনির্দিষ্ট হবে। জি এই হলো আজকে আমাদের মূল জিনিস, আমাদের মূল লেসন কি এটাই। তাহলে 3টা জিনিস কে কে বুঝতে পারেনি, কেউ যদি শুরু থেকে বুঝতে না পারেন আমি আবারও বলবো প্লিজ কেউ মনে করেন না যে বাচ্চারা আবার জিজ্ঞাসা করলে কেমন দেখা যায়। আপনি কারো পরোয়া করবেন না, আপনি শুধু আপনি বুঝছেন কিনা আপনার স্বার্থটা দেখবেন। কথা বুঝতে পেরেছেন? জি কেউ কে আসেন যে বুঝেন না প্লিজ। একবার বলেন তো হুজুর। জি আপা একবার বুঝাতে, কারণ আমি গতকাল ক্লাসে ছিলাম না, আমি বুঝতে পারতেছি না ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন। বলেছিলাম যে খেয়াল করেন যে কোন একটা শব্দের নরমাল আরবি নিয়ে মোটামুটি 4 ধরনের গবেষণা হয়েছে। তাজবিদ মানে কিভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবো, 2 নম্বর কিভাবে শব্দ গঠন করব, এটাকে বলে ইলমুস সরফ। আর 3 নম্বর কিভাবে বাক্য গঠন করব, সেটাকে বলে ইলমুন নাহু। আর 4 নম্বর কিভাবে সাহিত্যপূর্ণভাবে আরবিতে কথা বলবো। তো সাহিত্য যেখানে শিক্ষা দেয় তাকে বলা হয় কি ইলমুল বালাগাতি ওয়াল ফাসাহ। আচ্ছা আমরা তাজবিদ সম্পর্কে পড়েছি, আর এখানে বা আমরা তালিমে রফিকা পড়াবেন তাজবিদ নিয়ে।
আর আমরা এখানে ইলমুস সরফ আর ইলমুন নাহু নিয়ে অর্থাৎ ব্যাকরণ এবং কি শব্দ গঠন নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা হরকত নিয়ে বলেছিলাম, হরকত বলা হয় জবরদের পেশকে, তিনটাকে একসাথে হরকত বলে। আমরা বলেছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, আমরা পরে আসছি। হরকত কি? জবর জের পেশ। জবর জের পেশ কোথা থেকে আসলো বলেছিলাম? আলিফ থেকে জবর, ইয়ার থেকে জের, আর ওয়াও থেকে পেশ বের হয়েছে। আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর, ওয়াওর উচ্চারণ ও, সেখান থেকে পেশ, ইয়ার উচ্চারণ ই, সেখান থেকে জের বের হয়েছে। তাহলে রফা, নাসব, জর তিনটাকে একসাথে বলা হয় হরকত। তবে আবার তিনটার এক ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আবার নাম আছে, যেমন পেশ, জবর এবং জের, এটা বাংলা নাম। আরবি নাম কি? দম্মা, ফাতহা, কাসরা, এটা তাজবিদের পরিভাষায়। আর ব্যাকরণ শিখতেছি আমরা গ্রামার, এই গ্রামারের পরিভাষায় পেশকে বলা হয় রফা, জবরকে বলা হয় নাসব, জেরকে বলা হয় জার। আর কোন শব্দের শেষ করে পেশ হলে তাহলে ওই শব্দকে বলা হয় মারফু। কোন শব্দের শেষ করে জবর হলে তাকে বলা হয় মানসুব। কোন শব্দের শেষ করে জের হলে তাকে বলা হয় মাজরুর। আচ্ছা, যেমন মুসলিমুন মারফু অবস্থায় আছে, শব্দের শেষে পেশ আসছে। মুসলিমান মানসুব অবস্থায় আছে, কারণ শব্দের শেষে জবর আসছে। মুসলিমিন মাজরুর অবস্থায় আছে, কারণ শব্দের শেষে জের আসছে। আচ্ছা, এবার আসেন তারপর তানমিন কাকে বলে? দুই দেওয়ার দুই পেশকে তানমিন বলে। এটাও মূলত হরকতের প্রকার, তবে এক হরকত আর দুই হরকত, এক হরকত আর দুই হরকত, তিনটাই হরকতই। দুই দেওয়ার দুই পেশ, এক দুবার এক এক পেশ, দুটোটাই হরকত, তবে একটা দুই হরকত, একটা এক হরকত, আর দুই হারাকা এক হারাকা। আচ্ছা, এবার আসেন সূত্র নম্বর 1 পড়ছিলাম যে এ আরব কাকে বলা হয়? বলছিলাম শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এ আরব। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এ আরব। শব্দের শেষ অক্ষরের পরিবর্তন বলতে, যেমন মুসলিমুন একটা শব্দ, এই দেখেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এই দেখেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তাহলে এটা শেষে কি আসছে? পেশ। মারফু। পেশ। এটা হরকত না হরফ? পেশটা হরকত না হরফ? হরকত। হরকত, হরকত। তাহলে হরকত। পেশ কার থেকে বের হয়েছে? ওয়াও থেকে। তাহলে মনে করেন ওয়াওয়ের জায়গায় কি পেশ আসছে, আর এখানে জবর আসছে। জবর কার থেকে বের হয়েছে? আলিফ। আলিফ থেকে, আলিফের আলিফ জায়গায় জবর থেকে। আসছে। আর এখানে কি জের আসছে, জের। শব্দের সাথে ইয়া জের থেকে। আসছে, তাহলে ইয়া ইয়া থেকে থেকে। বের হয়েছে। তাহলে এখানে কি মূলত হরকতের মাধ্যমে পরিবর্তন হয়েছে না হরফের মাধ্যমে? হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে। কখনো কখনো জবরদের পেশের জায়গায় আলিফ বা ইয়া আসে, তখন পরিবর্তন কিসের মাধ্যমে হবে? হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে। যেরকম ভাবে মুসলিমের জায়গায় আসলে কি মুসলিমু, মুসলিমুন, আর ওস্তাদ যে ডান পাশের শব্দগুলো কিসের? কিসে কোথায়? এই যে এখানে জবরজের পেশে যে এ হবে হরকত, আর এর হবে হরফের এই যে এই পাশে যে ডান পাশে যে শব্দগুলো। এগুলা এগুলা জি জি। এগুলা আপাতত বাদ দেন, সামনে বুঝবেন ইনশাল্লাহ। ও আচ্ছা। আচ্ছা, খেয়াল করবেন। তাহলে মুসলিমুনের জায়গায় কি আসছে? এই যে উনা আসছে, তাই এখানে ওয়াও আসলো না? কি ওয়াও নুন আসছে উস্তাদ? ওয়াও আসছে। তবে এখানে মুসলিমানের জায়গায় কি আসলো? মুসলিমানে আসলো। মুসলিমানে আসলো। এটাই তাহলে কি এখানে আলিফ আরব আসলো। উস্তাদ? এটা কি আরব বলে? এটা আবার দ্বিতীয় বচন, এটা আবার কালকে বুঝাইতেন উস্তাদ, যে বেশি বুঝাইলে মাথায় ঢুকে না। হ্যাঁ, এটা বেশি হলে মাথায় কি হয়ে যাবে। তো শুধু এতটুকু, এটা পড়াবো না, সামনে পড়বো, শুধু একটা দেখাচ্ছে কেন এটা মুসলিম মিনা দেখেনি যাবে। এটা ইয়ে এগুলো কি আসছে। বহু বচনের চিহ্ন তো মনে হয় যেন এগুলো নাকি মুনা মুসলিমুনা। উস্তাদ, এই যে যে পরিবর্তন হইলো মুসলিমুনা, মুসলিমিনা, না মুসলিমান, মুসলিম, এটাই কি আরব উস্তাদ? এটাই আরব। আরব, ও আচ্ছা, এটাই আরব। আচ্ছা আচ্ছা, এটাই আরব। আর এটাই কিছু না, আরব। বললাম জি না, উস্তাদ, বুঝতে পারছি। বললাম না কোথাও কখনো জবর, কখনো পেশ, জি কখনো জি, জবর, এখন কখনো বুঝতে জের পারছি আসবে। উস্তাদ।
তো কখনো জবরদের পেশের জায়গায় আলিফ ওয়াও ইয়া আসবে, মুসলিমুনা আসলটা যেটা আসবে, মুসলিমানে মুসলিম। আসল আলিফ ওয়াও ইয়া, তাই জি না? এখান থেকে তো জি জবরদের জি পেশ জি বের হয়েছে। জি কখনো ডুপ্লিকেট আসে, কখনো আসলটা আসে। জি বুঝতে পারছি। ডুপ্লিকেট মানে হরকত আসবে, আর আসলটা মানে হরফ আসবে। জি তাহলে এরাব কাকে বলা হয়? শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এরাব। আচ্ছা শুনেন, আমি ক্লাস 10 মিনিট পর 5 মিনিট পর বন্ধ করে দেবো। এরপর আপনারা এখানে ডিসকাশন করবেন, যা পড়লাম আপনারা ডিসকাশন করবেন। আমি স্লাইড এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর সবাইকে বলো প্লিজ একটু গ্রুপ স্টাডি করবেন। এই লিংক নেন, শনি সোম বুধবার দিন লিংক ফ্রি আছে, এটা আপনারা সারাদিন ব্যবহার করেন, দিনটা 24 ঘন্টা ইউজ করেন। এটা বুঝতে পেরেছেন? এটা আপনাদের কোনো একজন বোন আমার কিনা দিয়েছে, স্যার আপনি এটা সৎকায় জারিয়ার কাজ, আমি এই লিঙ্কটা আমি কিনে দিলাম 1 বছরের জন্য, কিনে দিয়েছে। এখন এই যে আপনারা সবাই ক্লাস করতে পারতেছি, দেখেন আমরা সবাই এখানে, বুঝতে পারছেন কত হাজারো মানুষ উপকৃত হচ্ছে। তো এগুলো সৎকায় জারিয়ার কাজ। তো একজন আপা দিয়েছেন লিঙ্কটা কিনা, আজকে ক্লাস করাইতেছে। তো এরকম ভাবে সবাইকে প্লিজ, তো 100 সবাই উপকৃত হন। এটা ব্যবহার করেন আর না করেন, লিঙ্ক তো 1 বছর পর এক্সপায়ার হয়ে যাবে। এই জন্য 24 ঘন্টা ব্যবহার করেন, কোনো আপত্তি নাই। আপনি পড়েন, হাজারো পড়েন, ঠিক আছে? ওস্তাদ জি, আমরা কি তাহলে এই নিয়ে নিজেরা নিজেরা আলোচনা করতে পারবো আপনি ছাড়া? হ্যাঁ করেন, আমি ছেড়ে বলতেছি করেন। জি আচ্ছা ঠিক আছে। আমি আপনার লিঙ্ক ওপেন করে আপু দেবো, আপনি আমরা আলোচনা দেখে করেন। দেখেই পড়ি, অসুবিধা কি? দেখে দেখে পড়লেও তো আমাদের লাভ। জি 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 দেখে দেখে আচ্ছা তাহলে পড়লো খেয়াল করেন, আমরা। জি বুঝতে তাহলে পারবো। খেয়াল, আর যদি না বুঝলাম তাহলে ওই যে ওস্তাদ বললো গ্রুপ স্টাডি করার জন্য, তাহলে সেটা পারা যাবে। গ্রুপ স্টাডি করেন। এই লিঙ্ক বুঝবো ইনশাল্লাহ, আমরা নিজেরাই বুঝবো ইনশাল্লাহ। নিজেরা বুঝুন। আমি স্লাইড দিয়ে দিচ্ছি, আপনি নিজেরা ডিসকাশন করবেন। আচ্ছা তাহলে খেয়াল করেন, তাহলে এই শব্দের সাহায্যে পরিবর্তন কিসের মাধ্যমে হচ্ছে? হরকতের মাধ্যমে। তো কখনো হরফের হরকতের মাধ্যমে। মাধ্যমেও পরিবর্তন হয়, তাই না? জি তাহলে 1 নম্বর সূত্র গেলে এইটা। 2 নম্বর সূত্র কি? আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট। আর 3 নম্বর সূত্র, কোন একটা শব্দ জন্মগতভাবে কি হবে? পেশ যুক্ত হবে, পেশযুক্ত। ইনডেফিনিট হবে। এই নাকেরাকে অনির্দিষ্টকে ইংলিশ আরবিতে বলে নাকিরাতুন। নাকিরাতুন, না নুন জবর না, কাফজের কি, রা জবর রা, তাদের দিয়ে পেশ নাকেরা, নাকিরাতুন। ইনডেফিনিট, নাকিরা মানে কি? ইনডেফিনিট। আর ডেফিনিট অনির্দিষ্ট। বলে মারিফা। ডেফিনিট কি বলে? মারিফা বলে। মারিফা আলিফ লাম যুক্ত যেটা নিয়ে ওস্তাদ। হ্যাঁ জি। মারুফা। আচ্ছা এতটুকুই, যদি কোনোদিন বুঝে না আসে প্লিজ। আর বেশি পড়াচ্ছি না, আজকে 3টা সূত্রে পড়াইলাম। এই 3টা সূত্র মনে রাখবেন। আর এখানে হরকত সম্পর্কে বললাম, মারফু মানসুব মাজরুর এই পরিভাষাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। যদি কোনো কারো প্রশ্ন থাকে প্লিজ, কারো যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করেন প্লিজ, খুঁজতে খুঁজতে হয়ে যাবে। নির্দ্বিধায় প্রশ্ন করেন, কোনো প্রকারের। ইনশাল্লাহ বুঝছি, তবে হয়তো মনে রাখতে আর একটু প্রচেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা ডিসকাশন করেন, আমি লিংক ছেড়ে দেই, স্লাইড আমি দিয়ে দিচ্ছি। দাঁড়ান, এটার কি কোনো পিডিএফ লিংক আছে? জি ওইটাই যে পিডিবি দিয়ে দিচ্ছি আমি। ওস্তাদ পিডিএফ এর সাথে রেকর্ড দিবেন না? অফকোর্স রেকর্ড দেব। জি তাহলে হবে আমাদের বুঝতে পারবেন। জি আমরা যারা জয়েন করছি সবাই কি গ্রুপে আছি?